গত ক্লাসে আমরা গত ক্লাসে দুইটা ক্লাসে সমন্বয় করেছিলাম 7 যেটা সেটা 7.1 7.2। তাতে আমরা 7.2 তে যেটা ছিল সেটা হলো ইনপুট বক্স স্টাইলিং থেকে শুরু করে বর্ডার রাউন্ডেড কর্নার কিভাবে করতে হয়, গ্রেডিয়েন্ট শ্যাডো কিভাবে করতে হয় এবং ট্রানজিশন ট্রান্সফরমেশন কিভাবে করতে হয় এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করেছিলাম, যার দরুন আমরা এই যে এইরকম অ্যানিমেশন, সুন্দর একটা অ্যানিমেশন আমরা ক্রিয়েট করতে পেরেছিলাম, তাই না? এবং এটা খুব সুন্দর একটা অ্যানিমেশন, আরও অ্যাট্রাকটিভ অ্যানিমেশন আপনি করতে পারবেন, খুব সুন্দর সুন্দর অ্যানিমেশন করা যায় এই ছোটোখাটো কিছু টুল কিটের মাধ্যমে, এবং সেটাকে বলা হয় বেসিক অ্যানিমেশন। এর পরবর্তী অ্যানিমেশনের দ্বিতীয় ধাপ আমরা করতে পারি, সেটা হলো যে কি ফ্রেম অ্যানিমেশন। যদি আমাদের এটা ইয়াতে নেই, আপনারা তারপর নিজেদের থেকে এটা কি করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। কি ফ্রেম অ্যানিমেশন সিএসএস গুগল করেন, ইউটিউবে অনেক রিসোর্স পাবেন, এবং আপনাদের হোমওয়ার্ক থাকবে এটা কি ফ্রেম অ্যানিমেশন দিয়ে আগামী ক্লাসে কিছু ছোটোখাটো প্রজেক্ট হলেও করে নিয়ে আসা। ইভেন আপনি যদি চান কি ফ্রেম অ্যানিমেশন দিয়ে আপনি কিন্তু ট্রাফিক কন্ট্রোলের একটা 3D 2D মোশনও করতে পারবেন। কেমন মোশন হতে পারে, ধরেন আপনি একটা এনভায়রনমেন্ট সেট করলেন, মানে এটা একটু অ্যাডভান্স হয়ে যায়, তারপর আমি বলে দিচ্ছি মানে কি ফ্রেম অ্যানিমেশন দিয়ে কি কি করা যায়। ধরেন এটা একটা এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে আপনি কি করলেন, এই এনভায়রনমেন্টে আপনি এই যে এখান দিয়ে একটা এই যে 1 2 3 ধরেন এখানে তিনটা রাস্তা আছে, তিনটা রাস্তা হলো অনগোয়িং, মানে একটা এদিক যায় আরেকটা এদিক আসে, উল্টো হয়ে গেছে এই যে, ঠিক আছে। এখন আপনি চাইলে এরকম মানে এখান দিয়ে গাড়ি যাচ্ছে আসছে এইরকম সিনারিও আপনি অ্যানিমেশন করতে পারেন, 2D অ্যানিমেশন যেটাকে বলে বেসিক লেভেলে। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো করতে গেলে আপনাদের কি ফ্রেম অ্যানিমেশনটা জানা দরকার, কি ফ্রেম অ্যানিমেশনের ফ্র্যাকশন ইউনিট কি জিনিস, এই জিনিসগুলো আপনাদেরকে একটু বোঝা দরকার, এবং আপনারা যদি বুঝেন অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন আপনারা চাইলে করতে পারেন। তো সেজন্য এটা আপনাদের হোমওয়ার্ক, আপনারা নিজেরা রিসার্চ করে ইউটিউব ঘেটে ঘেটে আপনারা কেউ কি করবেন, আপনারা সবাই, কেউ না সবাই এই অ্যানিমেশনটা করবেন। ওকে, এরপর যেটা আছে সেটা হলো আরেকটা একটু অ্যাডভান্স, সেটা হলো জাভা স্ক্রিপ্ট জেকোয়ের মাধ্যমে অ্যানিমেশন। তো সেগুলো আমরা আস্তে ধীরে দেখবো, আগে কি ফ্রেমটা একটু ভালোভাবে জব্দ করে নেওয়ার চেষ্টা করি। ওকে, তো আজকে আমাদের হোমওয়ার্কটা আজকে আমাদের যে ক্লাসটা সেটা হবে প্রজেক্ট নিয়ে। প্রজেক্ট মানে হলো এতদিন আমরা খুচরো পুচরো শিখেছি, তাই না? ধরেন আজকে এসটিএমএল এর একটা সাবজেক্ট শিখলাম, সিএস এর কয়েকটা সাবজেক্ট শিখলাম, মানে সব খুচরো খুচরো। আজকে আমরা সবগুলোর সমন্বয়ে একটা ওয়েবসাইট মেকিং করার তৈরি করব, যেখানে ওয়েবসাইটটা হবে আমাদের সম্পর্কে, মানে নিজের সম্পর্কে। এটাকে আমাদের ভাষায় আমরা কি বলে থাকি, পোর্টফোলিও সাইট বলে থাকি। পোর্টফোলিও মানে হলো নিজের সম্পর্কে একটা ওয়েবসাইট, তাই না? যেমন আপনি যদি বর্তমান সময়টা এখন এমন, আপনি যদি কোনো জব অ্যাপ্লিকেশনের জন্য করতে চান, বর্তমান সময়ে নিজেরা কি করে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দেয় সবাই, অনেকেই ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেয়, তাহলে এটা এখন প্রফেশনালিজম মেনটেনেন্স বলা হয়। সিভি তো আমরা অনেকেই মেল করি, সফট কপি দিয়ে দিই, বাট এছাড়াও আরেকটা প্রফেশনালিজম হলো সেটা হলো কি নিজের ওয়েবসাইটটাই দিয়ে দেওয়া, ঠিক আছে? তো নিজের ওয়েবসাইটকে যখন আমরা অ্যাজ এ পোর্টফোলিও হিসেবে বিল্ড আপ করি, আবার যখন একটা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করবেন, তখন সে অবশ্যই আপনার থেকে একটা জিনিস জানতে চাইবে, সেটা হলো যে আপনার কোনো আগে থেকে করা কোনো কাজ আছে কি না। তখন আপনি যদি এই কাজটা দেখাতে পারেন, তাহলে সে অলরেডি বুঝে নেবে যে হ্যাঁ ওর প্রজেক্ট আছে, দ্যাট মিনস ও কাজ জানে। তো এই কয়েকটা কাজের বিষয়ের কারণে আমরা কি করে থাকি, ফার্স্ট অফ অল নিজেদের সম্পর্কিত একটা ওয়েবসাইট তৈরি করে থাকি। নিজেদের সম্পর্কে ওয়েবসাইট তৈরি করার জন্য কটা জিনিস দরকার, মানে একটা নিজের আইডেন্টিটি শেয়ার করার জন্য বা নিজের সম্পর্কে একটা বেসিক ইন্ট্রো দেওয়ার জন্য বেশি কিছু না, যে আপনি কয়েকটা জিনিস দিতে পারেন। যেমন এখানে সে বলতেছে চারটা জিনিস হলেই পসিবল: হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট। সর্বপ্রথম আপনার কি একটা ইন্ট্রোডাকশন, তাই না? সিভির সাথে আপনি রিলেট করেন, একটা সিভি যখন বিল্ড করেছি আমরা হয়তো বা সবাই, প্রায় সবাই সিভির সাথে রিলেটেড, সিভি বা রেজিউমি আমরা সবাই করেছি। তাহলে সেই ক্ষেত্রে কি হয়, সর্বপ্রথম আপনার নাম, আপনার ডেজিগনেশন, এই জিনিসগুলো আপনি দেন, তাই না? আপনি এর সাথে সাথে কি দেন, আপনি কি নিয়ে কাজ করতে চান, আপনি কি সম্পর্কে এতটা পারদর্শী। আমরা কি করি, কিছু লাইনের মধ্যে একটা ডেজিগনেশন লিখি। তো হোম সেকশনের কাজটাই হলো এরকম যে আপনি এখানে নিজের ইন্ট্রোডাকশনটা দিবেন। এরপর হলো আপনার সম্পর্কিত বিস্তারিত তথ্য। এটা ছিল একটা ইন্ট্রোডাকশন। এখন হলো কি বিস্তারিত। বিস্তারিততে আপনি অনেক কিছুই রাখতে পারেন, আমরা একটু পরে এগুলোকে প্ল্যানিং করব যে কিভাবে কোন সেকশনটা করা যেতে পারে। এরপর হলো সার্ভিস, আপনি কি কি রিলেটেড সার্ভিস প্রোভাইড করেন। এরপর আছে আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যায়।
এই চারটা পাশাপাশি আরো কয়েকটা আছে, সেগুলোও দেওয়া যেতে পারে। কি কি হতে পারে আমি এখানে টাইপ টুলের মাধ্যমে বলে দিচ্ছি যে কি কি করা যেতে পারে। হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট সার্ভিস ছাড়াও আরো যেটা যাওয়া যেতে পারে সেটা হলো পোর্টফোলিও। পোর্টফোলিও মানে কি, আপনি যে কাজগুলো করেছেন, মানে পোর্টফোলিও মানে হলো যে আপনি তো এটা মাত্র আপনার পোর্টফোলিও, এছাড়াও আপনার অন্যান্য তো অনেকগুলো কাজ করেছেন, সেই কাজগুলোর একটা শর্ট রিভিউ, এটাকে আমরা পোর্টফোলিও সেকশন বলে থাকি। এরপর হলো টেস্টিমোনিয়াল সেকশন, তাই না, যে একটা বিষয় আছে যে আমি কেন আপনাকে হায়ার করব বা আমি আপনাকে কিভাবে ট্রাস্ট করব। তো সেজন্য আমরা কি করি, আমাদের বিগত বা গত হয়ে যাওয়া কিছু ক্লায়েন্টের কিছু রিভিউ আমরা দেখাই, তাই না। এই যে দেখেন আমাদের এই ক্লায়েন্ট এটা বলছে, আমাদের সম্পর্কে সে এই কথা বলতে পারে এবং সে অনেক ট্রাস্টেড ক্লায়েন্ট, যদি পরিচিত জনপরিচিত মুখ হয় আরো ভালো, তাহলে টেস্টিমোনিয়াল, এটাকে বলা হয় টেস্টিমোনিয়াল, মানে ক্লায়েন্ট রিভিউ বাংলা ভাষায়, ঠিক আছে। এছাড়া আরো অনেক সেকশন অ্যাড হতে পারে। তো এইখানে আমরা কি করব, একটা পোর্টফোলিও সাইট বিল্ড আপের জন্য যদি সময় থাকে তাহলে পোর্টফোলিও টেস্টিমোনিয়াল করব। আগে আমাদের প্ল্যানিং থাকবে যে আমরা আগে একটা 4 সেকশনের একটা ওয়েবসাইট ক্রিয়েশন করে ফেলি। তো একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু ডে বাই ডেতে একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু মেনু বার তৈরি করে ফেলছি। মেনু বারটা কি প্রতিটা জায়গায় প্রয়োজনীয়, মানে প্রতিটা জায়গায় যদি প্রয়োজন হয় তাহলে মেনু বার যেহেতু ক্রিয়েশন হয়ে গেছে, তাহলে আমার মেনু বার আর ক্রিয়েশন করার দরকার না, এখনগুলো জাস্ট আমার মেইন কন্টেন্টগুলোকে এখানে পুশ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা থাকলো। এরপরে কি আছে, এরপর আছে এই যে দেখেন, এটাকে কি আমি কন্ট্যাক্ট পার্ট হিসেবে ধরতে পারি না, এই যে এটা তো একটা কন্ট্যাক্ট পার্ট, বা এটাকে আমি তো সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করেছি। আপনি যদি এখানে আরেকটু সুন্দর করে আর একটু নিচে নিচে আরো কিছু ডিজাইন দিতেন, এটা কন্ট্যাক্ট পার্ট হয়ে যেত। তাহলে দেখেন ঘুরে ফিরে কিন্তু আমরা অলরেডি দুটো সেকশন ডিজাইন কিন্তু অলরেডি করে ফেলেছি। তার মানে আমাদের বাকি রইল আরো ছোটখাটো কিছু বিষয়। তার মানে আমি এখন কি করি, এটাকে আমি আলাদা করে সেকশন নিয়ে যাই, যেটাকে আমি বলবো যে এটা একটা কন্ট্যাক্ট পার্ট। আমি এই যে ফর্মকে নিয়ে চলে যাব, কিন্তু ফর্মকে নিয়ে গেলে আমার এটা কি ঝামেলা করবে নাকি, আমি এটা জাস্ট একবার রিভিশন দিয়ে দেখি যে কোনো প্রবলেম করবে কিনা। করার কথা না। ফর্ম পার্টটাকে কপি বা কাট করে আমি এটা কন্ট্যাক্ট পার্টে নিয়ে যাব। নতুন আরেকটা সেকশন করব, ক্লাস দিব হলো কন্ট্যাক্ট পার্ট। ওকে, তার মানে সেকশনটা ইয়াটা আলাদা হয়ে গেল এবং সেটা নিচে চলে আসছে, এই যে। ওকে, তো এখন এই যে এই ব্যাকগ্রাউন্ড পার্টটা, এটা কি আমি সেই হিরো পার্ট বলতে পারি না? অবশ্যই বলতে পারি। তার মানে এখন আমি চাইলে কি করি, হিরো পার্টে ডিজাইন করব। হিরো পার্টে থাকে এটা কি অ্যাকচুয়ালি, এখন এইটাও তো একটা কোয়েশ্চেন, খুবই বড়সড় একটা কোয়েশ্চেন, হিরো পার্টে কি থাকবে। তো এটার জন্য আপনাদের এখন দরকার হলো ইনফরমেশন, যে কি রিলেটেড ইনফরমেশন দেওয়া যায়। এখন ইনফরমেশন খোঁজার জন্য আপনি কোথায় সার্চ করবেন, অবশ্যই গুগলকে সার্চ করবেন যে হোম পার্টে কি আমি ইনপুট করব। আচ্ছা, এটাকে কিন্তু আবার হিরো সেকশনও বলে, হিরো পার্ট। হিরো পার্ট বলার রিজনটা হলো যখন একটা ওয়েবসাইটের মূল অবজেক্ট যেটা, সেটাই কি হিরো পার্ট। একটা মুভিতে, একটা টিভি সিরিয়ালের সবচেয়ে মেন যে চরিত্র, তাকে আমরা হিরো বা হিরোইন এরকম বলে থাকি, তো এটা হলো হিরো পার্ট, যে এটা হলো মূল চরিত্র। বা একটা ওয়েবসাইটে যখন আপনি সাথে সাথে ল্যান্ড করবেন, সার্চ করে এখানে আসবেন, সকলেই কি হবে, আপনি এই ইন্টারফেসটা দেখতে পাবেন। সেজন্য এটা হলো মূল একটা অংশকে আমরা, যেহেতু সেটাকে আমরা হিরো পার্ট বলি। তো হিরো পার্টে কি কি থাকে, এখন আপনাকে চলে যেতে হবে রিসার্চ করার জন্য বিভিন্ন ধরনের এরকম ওয়েবসাইট রিলেটেড কন্টেন্ট যেখানে পুশ পাবলিশ করা হয় সেসব ওয়েবসাইট। এখন এরকম ওয়েবসাইট কি আছে? অবশ্যই আছে, অ্যাভেলেবেল আছে, প্রচুর অ্যাভেলেবেল। তার মধ্যে একটা বেস্ট একটা রিসার্চেবল জোন হলো থিম ফরেস্ট। থিম ফরেস্টে চলে গেলে, থিম ফরেস্ট দেখবেন যে আপনার ওয়েবসাইটের রিসোর্স খাজানা, মানে কত ধরনের ওয়েবসাইট আপনার লাগবে, সব ধরনের ওয়েবসাইট ইনফরমেশন তার কাছে আছে। তো থিম ফরেস্টটা কি, একটা শর্ট ফর্ম আমরা জেনে নিই। থিম ফরেস্টটা হলো রিসেলেবল মার্কেটপ্লেস, মানে হলো আপনি একটা প্রজেক্ট কি করেছেন, তৈরি করেছেন, ওদের কাছে দিবেন, ওরাই সেটাই কি করবে, সেল করতে থাকবে, সেল করবে। মানে হলো আপনার প্রজেক্টটা কারো ভালো লেগেছে, তাই না, এরকম তারা কি করতে থাকে, সেল করতে থাকে, রিসেলার বলা হয় তাদেরকে। এবং এরকম রিসেলার করতে করতে তারা অনেক রকমের কি করতে পারে, অনেক সেলও করতে পারে। যেমন এই যে অ্যাভারেজ থিমটা জনপ্রিয় বিগত অনেক সময় যাবত, অনেক সময়। এটা একটা ওয়ার্ডপ্রেস থিম এবং এটা খুব ভালো একটা সেল জেনারেট করেছে। অ্যাভাটার থিমে যদি আপনি চলে যান, অ্যাভাটার থিমটা যদি দেখেন, এই পর্যন্ত অ্যাভাটাতে 8,14,000
200 প্লাস, মানে 200-র মতো কি আসছে, সেল আসছে। কোথায়? 8,14,261। প্রতিটা প্রতিটা আর কি, প্রতিটা প্রজেক্ট বা প্রতিটা ফাইল $60 করে কি করা হয়েছে, এখানে সেল হয়েছে। তার মানে দেখেন এটা কিন্তু অনেক বড় একটা হিউজ অ্যামাউন্ট সে সেল করছে। সে ইভেন এটাতে করে সেল করে সে বিলিয়নিয়ারও হয়ে গেছে। ওকে, তো এখন যে বিষয়টা হলো সেটা হলো, তাহলে আমরা এখানে কি করতে পারবো? থিম ফরেস্টটা হলো যে আমরা এখান থেকে বসে বসে রিসার্চ করতে পারবো। এখন রিসার্চ করার জন্য এই যে এখানে তো অনেক ধরনের আইটেম আছে। আমার কাজ কোথায়? আমার কাজ হলো যে HTML এ পোর্টফোলিও বা পার্সোনাল ওয়েবসাইট, এগুলো হলো আমার সেকশন, মানে আজকের সেকশন হলো আমার এটা। তো এখানে চলে যাবেন, এখানে চলে গিয়ে আপনি এখন রিসার্চ, যে আমি কোন ধরনের ডিজাইনটা আমি এখানে করব আমার জন্য ভালো হবে। তো সেক্ষেত্রে ডিজাইন করতে গেলে কোন ধরনের ডিজাইনটা ভালো হবে, এই যে দেখেন এই ভদ্রলোককে দেখেন, চলেন একটু ঢুকে আসি, ঘুরে আসি, একটা ঘুরে আসলে আমি একটা ঘুরতেছি, আপনি 10টা ঘুরবেন। লাইভ প্রিভিউতে চলে গেলাম। এটাই নিলাম। সময় নিচ্ছে। ওকে, দেখেন তো এটা কি একটা হোম বার না? মানে দেখি একটা হোমবার ফিল আসছে না? তার মানে এটা কিন্তু একটা হোমবার, মানে হিরো পার্ট আর কি। একটা পার্সন আসলে এখানে দেখতে পাবে হিরো পার্টে কি কি আছে। দুটো জিনিস আছে, একটা হলো কন্টেন্ট, ধরেন এই যে আমি এখানে যদি একটা মার্কিং করে বুঝাতে চাই কি কি আছে হিরো পার্টে, এই যে দেখেন এখানে আমি এটাকে মার্ক করলাম, এটা তো হিরো পার্ট। হিরো পার্টে দুটো জিনিস সে রাখছে। নাম্বার 1 কন্টেন্ট, এই যে এ পাশে রাখছে সে কন্টেন্ট, এবং সে এই পাশে রাখছে কি, এই যে অর্ধেক, আর বাকি অর্ধেকে রাখছে কি, তার নিজের একটা ছবি। তার মানে আমরা কি একটা আইডিয়া পেলাম না, যে হিরো পার্টে নিজের একটা ছবি রাখতে হবে, আর একটা কন্টেন্ট রাখতে হবে, আর একটা ব্যাকগ্রাউন্ড যদি একটু সুন্দর অ্যাট্রাকটিভ কোনো ব্যাকগ্রাউন্ড রাখা যায় আরো ভালো। তাহলে আমি এখন ব্যাকগ্রাউন্ডটাকে আমি যদি চাই ডাউনলোড করতে পারবো, চাইলে ইনস্পেক্টে গিয়ে আপনি এখান থেকে একটু কোডটা যাচাই করে কি করতে পারবেন, আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাও ডাউনলোড করে ফেলতে পারবেন। চলেন তো দেখে আসি ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ডাউনলোড করা যায়। এই যে ব্যাকগ্রাউন্ড, ইমেজ দিয়েছে, তাহলে আমাকে এখানে সোর্স ইমেজ স্লাইডার 1, এই যে এটা তো আমাদের ইমেজ নাকি। এটাকে আমরা কি করতে পারি, এই যে ওপেন ইমেজের নিউ ট্যাবে গিয়ে নিউ করে নিয়ে আসতে পারি। এই যে এটা আমাদের ইমেজ, সেভ করলাম, দেখেছেন? তার মানে আমরা কোনো সেকশনে একটা ইমেজও চাইলে ডাউনলোড করে নিতে পারি খুব সহজে। আমি এখানে লিখলাম যে স্লাইডার বিজি, নামগুলো রাখবেন মিনিংফুল স্লাইডার, তাহলে মিনিংফুল নেম, তাহলে আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা স্লাইডারের ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল। ওকে, ঠিক আছে। ধরেন এটাই আপনি, এই ভদ্রলোক মহাশয়কে আপনি নিজে, তাহলে আমি এখন এই ইমেজটা নিয়ে নিই। এই ইমেজটা অনেক সুন্দর কাস্টমাইজ করা আর কি, কিন্তু এটা হলো জেপিজি ইমেজ কিনা। চলেন একটু দেখে আসি। avatar.png ইমেজ স্লাইডার avatar.png, সোর্সে গেলাম, ইমেজ স্লাইডার avatar.png, এই যে এটা আমার লাগবে। ওটা জেপিজি ছিল, এটা পিএনজি। ওকে, দুটোটাই সেম। ওকে, সেভ। এখানে বলবেন যে মাই পিক, তাই না, আমার নিজের পিক, মাই পিক ডট পিএনজি। তাহলে আপনার এখন দুটো ইমেজ দরকার ছিল, সেই ইমেজগুলো আপনার কাছে অ্যাভেলেবেল। এখন এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হলো এই জিনিসটাকে এভাবে সাজানো। ধরেন আমরা আজকে না হলে এই ডিজাইনটাই করি, সম্পূর্ণ সেম টু সেম হবে না, কারণ এই যেগুলো আমরা নাড়াচাড়া করাতে পারবো না। হ্যাঁ, আপনি যদি কি ফ্রেমটা জানেন তাহলে কি ফ্রেম দিয়ে কিন্তু এটাও করতে পারবেন।
এই যে ফটোশপটা নড়তেছে, ইলাস্ট্রেটর নড়তেছে, ফিগমার যে আইকনটা সেটা নড়তেছে, এটাও করতে পারবেন যদি আপনি কি ফ্রেম অ্যানিমেশনটা জানেন। ঠিক আছে, সেজন্য আমি বলবো যেগুলো জিনিসগুলো শিখে রাখেন। ওকে, তাহলে আমি এখন চলে যাই আমার ফাইলগুলো, যেহেতু আমি ডাউনলোড করেছি এখন আমাকে এগুলো রাখতে হবে না, চলেন কিপিং করে আসি। কোথায় ফাইলগুলো, এই যে একটা দুইটা, এই দুটোকে আমি এখানে ক্লাস 7 নিয়ে গেলাম। ক্লাস 7-এর সেকশনটাকে একটু কাস্টমাইজ করে নেই, এখানে তো রাখবো না, কপি অ্যাসেটস ইমেজ, এই যে মাই পিক স্লাইডার বিজি। তাহলে আমি এখন করি কিভাবে, এই যে মাই পিকে যে স্লাইডারটা, ব্যাকগ্রাউন্ডে তো আর আমার কাজ নাই, তাহলে আমি এখন ব্যাকগ্রাউন্ডকে গেলাম, ব্যাকগ্রাউন্ডের কাছে গিয়ে আমি এখন বললাম যে ব্যাকগ্রাউন্ডে যে ইয়াটা নিয়েছিলাম আমি, সেটা এখন আমার দরকার নাই, কারণ আমি এখন নিজের পিক দিব। তো নিজের পিক দিতে গেলে নিজের অ্যাবসলিউট রিলেটিভ পাথ দিতে হবে, সরি অ্যাবসলিউট পাথ দিতে হবে। তাহলে এখন সেটা কিভাবে দিবেন, সেটা দেওয়ার জন্য ডট ডট ব্যাকস্ল্যাশ ইমেজ, এই যে স্লাইডার বিজি ডট জেপিজি। আর বাকি সব কিছু তো ফিট করা আছে, তো সেই জন্য আমার মনে হয় আর কিছু কাস্টমাইজ করা লাগবে, চলেন দেখে আসি কিছু হলো কিনা। দেখেন তো ব্যাকগ্রাউন্ডটা কি সেট হয়েছে, সেট হয়েছে, কিন্তু ওই ব্যাকগ্রাউন্ড পজিশনটা ফিক্স হওয়ার কারণে ইমেজটাকে আমি স্টেবল বা সুন্দর অ্যাট্রাকটিভ ভাবে দেখতে পাচ্ছি না। তাহলে আমরা এটাকে আর ফিক্স রাখবো না, তাই না? ফিক্স না রেখে তাহলে আমি এটাকে কিভাবে করতে পারি, এই যে পজিশন ফিক্সড অ্যাটাচমেন্ট ফিক্স না করে আমি এখন এটাকে এই যে নিয়ে আসলাম, অর্ধেক অর্ধেক আসতেছে, কোনো সমস্যা নেই। এটাকে আমরা এখন চাইলে কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা কভার না করে কন্টেইন করতে পারি। কন্টেইন করলে আবার ঝামেলা আছে। আচ্ছা তাহলে কাজ করি, এটাকে আমরা 100% করে দিই, কারণ এটার মধ্যে এমন কোনো কন্টেন্ট নেই যেটা কি হয়ে যাবে ওই বাঁকা তেরা বা ইয়া হয়ে যাবে। তো এটার মধ্যে আমার যত রকমের সাইয়া হবে তাহলে আমি সেগুলো কি করব, মাঝে একবারে ফুললি ফুল রাখবো। তাহলে ইমেজটা এখন অ্যাকচুয়ালি ফিট। এখন ইমেজটা যদি আমি বড় করি তাহলে মোটা হবে, ছোট করলে ছোট হবে। এখন এটা আমার অবশ্যই বড় করতে হবে, ভিতরে কন্টেন্ট দিলে অবশ্যই বড় হয়ে যাবে। চলেন, ওয়েলকাম পার্টের ব্যাকগ্রাউন্ড সেটিং শেষ, এখন আমার ইন্টারনাল চলে যেতে হবে। ইন্টারনাল কি আছে, সর্বপ্রথম ইন্টারনালে যেটা আছে সেটা হলো, এগুলো কেটে দিই, অতিরিক্ত জিনিস রাখতে ভালো লাগে না। ওকে, হ্যালো আই এম জেমস স্মিথ, তাই না? তাহলে মানে আমার এখন এখানে ডিজাইন করা দরকার যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি নিব, কন্টেইনার বা গ্যাপ এরিয়া, তাই না? এখানে একটা জিনিস খেয়াল করেন, কন্টেন্টগুলো কি মাঝামাঝি অ্যালাইনমেন্ট করা, তার মানে এই গ্যাপিংটা কোথা থেকে আনতে হবে, আমার আনতে হবে। তাহলে গ্যাপিংটা আনার জন্য আমাকে এখানে লিখতে হবে গ্যাপ এরিয়া। এখানে যেমন গ্যাপ এরিয়া করেছিলাম না, আচ্ছা অ্যালাইন গ্যাপ, সরি নাম ইচ্ছে মতো দেওয়া যায়, অ্যালাইন গ্যাপ। এখন এরপরে কি নিতে হবে, এখন নিতে হবে যে হিরো সেকশন বা হিরো কন্টেন্ট মেইন পার্ট। হিরো কন্টেন্টের মেইন অংশ হলো এটা। হিরো কন্টেন্ট মেইনের মধ্যে কি কি থাকবে, হিরো কন থাকবে, আর একটা হলো হিরো ইমেজ থাকবে, তাই না? হিরো কন, এই হিরো কনের মধ্যে আমি আমার এই সেকশনের ইমেজ, এই সেকশনের কার্যক্রমগুলো দিব। ঠিক আছে, তাহলে এই সেকশনের কার্যক্রমগুলো দেওয়ার জন্য আপনি কি দিতে পারেন, সর্বপ্রথম আপনি দিতে পারেন হলো H1, এই যে সরি এটা H1 তো দেওয়া ঠিক হবে না, H4 দিতে পারেন, যে হ্যালো আই এম। আমি একটা H4 নিলাম, লিখলেন হ্যালো আই এম, H4 দিলেন, হয়ে গেল জেমস স্মিথ এ ক্রিয়েটিভ ডিজাইনার ফ্রম নিউ ইয়র্ক। ওকে, আমি এখন এখান থেকে H1 এর পর H1 জেমস স্মিথ। এরপর আছে কি, এরপর আছে হলো প্যারাগ্রাফ। এটাকে আমরা কি বলি, প্যারাগ্রাফ বলতে পারি। প্যারাগ্রাফটাকে আমরা নাহলে এটাকে H6ও দিতে পারি, যেহেতু এটা একটা ডেজিগনেশন, সেটা আমরা তাহলে কি দিতে পারি, H6 ক্রিয়েটিভ ডিজাইনার ফ্রম নিউ ইয়র্ক। এখন এখানে বিষয় হলো, এখানে দেখেন কয়েকটা কালার আছে, ক্রিয়েটিভ ডিজাইনার একটা কালার, নিউ ইয়র্কে একটা কালার। তাহলে ক্রিয়েটিভ ডিজাইনারে কি করব, একটা কালার দেওয়ার জন্য যেখানে এখানে কালার আছে, তো আমি এখানে একটা স্প্যান ট্যাগের মাধ্যমে কাজটা করে থাকি, কারণ স্প্যান ট্যাগটা আমার কি করে না, তার কোনো ইয়া নাই, বিহেভিয়ার নাই, তাই না? সে ইনলাইন এলিমেন্টস, ইনলাইন এলিমেন্টস হওয়ার কারণে আমার এখানে কোনো ঝামেলা হবে না। তো আমি নিউ ইয়র্ক তার দিব না, এখানে আমি দিব বাংলাদেশ। এখানে আমি স্প্যান লিখলাম, এখানে লিখলাম বাংলাদেশ। আর আমার যে কালারগুলো দরকার ছিল সেগুলো আমি এখান থেকে ইমপ্লিমেন্ট করতে পারবো খুব সহজে। এখন দেখি এতটুকু আসছে কিনা, আসছে বোধ হয়। এই যে লেখাগুলো কি সাদা কালার হিসেবে আসতেছে,
সাদা হয়ে আসতেছে কেন? ও মেবি আমরা ওই ব্যাকগ্রাউন্ডে এই যে কালার সাদা দিয়ে রাখছি সেজন্য। এই যে হ্যালো, আই এম জেমি স্মিথ, ক্রিয়েটিভ ডিজাইনার ফ্রম বাংলাদেশ। আরও কি কি লাগবে, বাকি আরও যা যা লাগে নিয়ে আসি। আই এম ক্রিয়েটিভ ডিজাইনার, আরেকটা প্যারাগ্রাফ লাগবে, প্যারাগ্রাফ। ওকে, এরপর আরও কি কি লাগবে, এবার আসে একটা বাটন। বাটনের পরে কি আছে, এই যে এগুলো আছে। চলেন তাহলে এগুলো নিয়ে আসি। ফেসবুক, টুইটার, এগুলো তো আমরা আনতে পারি। তাহলে আমরা এখানে লিখবো হলো ধরেন হিরো বিটিএন। হিরো বিটিএন এর মধ্যে কি কি নিব, একটা অ্যাঙ্কর লিঙ্ক নেই। অ্যাঙ্কর লিঙ্কের মধ্যে কি নিব, হ্যাশট্যাগ। অ্যাঙ্কর লিঙ্কের বিষয়টা কি আলোচনা করছি? অ্যাঙ্কর লিঙ্কটা হলো যে একটা জোন থেকে আরেকটা জোনে যাওয়ার জন্য, তাই না? মানে একটা পেজ থেকে আরেকটা পেজে আপনি যদি নিতে চান, তার একটা কি দরকার, একটা লিঙ্ক দরকার, একটা পাথ দরকার। এই পাথটা কে ডিফাইন করে, অ্যাঙ্কর ডিফাইন করে। তো এখন অ্যাঙ্করের মধ্যে আমি এখানে হিরো বিটিএন ক্লাস বিটিএন দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। ওকে, আর এখানে কি লিখবো, এখানে সেটাই লিখবো যেটা এখানে আছে, অ্যাবাউট মি সম্পর্কে লেখা হবে। তাহলে এখানে লিখলাম ABOUT, অ্যাবাউট মি। এতটুকু তো হয়ে গেল। এরপর কি আছে, আইকন আছে না, চারটা আইকন আছে। তাহলে চারটা আইকন নিয়ে আসি। চারটা আইকন যেহেতু চারটা আছে, তো এগুলোকে আমি সহজেই ব্যবহার করতে পারবো মেনু বারের মতো। মেনু বারটা যেমন ULLI দিয়ে করতাম, এটাকে ULLI দিয়ে করে ফেলি, ULLI ইনটু 4, তাই না? আবার সবগুলোর সাথে অ্যাঙ্কর লিঙ্ক। এখন কথা হলো, আমরা যেগুলো আনতেছি আমাদের কি ফন্ট অফ সাম লিঙ্ক করা আছে? লিঙ্ক তো করা নাই, নাকি লিঙ্ক করেছিলাম? ফন্ট অফ সাম লিঙ্ক করা আছে, এই যে। তাহলে কাজ হয়ে যাবে। এখন এখানে আইকন আনতে হবে। আইকনগুলো কি কি, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, বিহ্যান্স। তো এইগুলো আমার আইকনগুলো মনে আছে, মুখস্থ আছে, আমি সেজন্য এইভাবে লিখে দিচ্ছি। আই ক্লাস ফা সলিড ফা ফেসবুক এফ। একটা আসলে বাকিগুলো আমি আনতে পারবো। তার মানে আমরা এখান থেকে কি করতে পারলাম, এই যে আইকন। ওকে, আইকন আসে নাই। ফার্স্ট সলিড, ফার্স্ট সলিড হবে কেন, এটা ব্র্যান্ডস হবে। এগুলো একটা ব্র্যান্ড না, ব্র্যান্ডিং যেসব ইয়ে আছে, আইকন আছে, সেগুলো ব্র্যান্ড নামে আসে। ওকে, ফেসবুক আসছে, তাহলে আমি বাকিগুলো নিয়ে আসতে পারবো। এখানে আমি লিখি আই ক্লাস ফা ব্র্যান্ডস ফা টুইটার। পরে হলো ইনস্টাগ্রাম ছিল, তাই না? না, লিঙ্কডইন ছিল। আই ক্লাস ব্র্যান্ডস ফা লিঙ্কডইন ইন, লাস্ট যেটা হবে সেটা হলো বিহ্যান্স। চলেন, কয়টা আসছে, চারোটাই চলে আসছে। যাক, আমার একটা ডিজাইন অলরেডি শেষ, নাকি? একটা ডিজাইন শেষ। এখন আরেকটা ডিজাইন বাকি না, সেটা হলো কি, আমার এই যে ইমেজ আনতে হবে না? তাহলে ইমেজটা সেট করার জন্য আমি কি করতে পারি, আমি এখানে এই যে হিরো কনের শেষের পরে আমি এখানে লিখে দিতে পারি যে ডট হিরো ইমেজ। এখন এখানে ইমেজ আনতে হবে, img সোর্স অ্যাসেটস ইমেজ mypic.png। মোটামুটি আমার ডিজাইন কমপ্লিট। এখন দেখি কি হজবড় ডিজাইন আসছে, আমাকে তো আগে এটা বুঝতে হবে। আসছে কিছু একটা, নাকি? ইমেজটা অনেক বিশাল আকার আসছে, লেখা অনেক ছোট আসছে। এখন লেখা এগুলোকে গোছাইতে হবে। গোছানোর জন্য সর্বপ্রথম আমাকে আগে ইমেজের সাইজ মেনটেন করতে হবে। এখন ইমেজের সাইজ আমি একুরেটলি এটার সাথে মিলাতে চাচ্ছি। এখন এটা কিভাবে সম্ভব, ইনস্পেক্ট করে ও কি করছে আমরা সেটাও দেখতে পারি। ঠিক আছে, ইনস্পেক্ট করলাম, ইনস্পেক্টে ও কি করেছে এই ডিজাইনটা ফিল করার জন্য, আমি সেটাও এখান থেকে চাইলে যাচাই করে দেখতে পাবো। সেটা করার জন্য আমরা চলেন একটু দেখে আসছি। এই ভদ্রলোক এই যে ইমেজ যে নিচে, ইমেজের হাইট, হ্যাঁ এই যে 400 নিয়েছে সে। তাহলে আমরা এখান থেকে উইথ এরভাবে সেট করে দিতে পারি। চলেন তাহলে উইথ সেট করে আসি।
হিরো ইমেজের মধ্যে যে ইমেজটা আছে তার একটা উইথ দিয়ে দিতে পারি, বা আপনি চাইলে এই যে এখান থেকে ম্যাক্স উইথও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে চলে আসলাম ইয়াতে, আমি এখন এখানে বললাম ডট হিরো ইমেজ যে আছে, হিরো ইমেজের মধ্যে যে ইমেজ আছে এখানে দিয়ে দিলাম উইথ 400 পিক্সেল। 400 পিক্সেল বেশি হবে কি, চলেন ছোট হয়ে গেছে, আরো ছোট করতে চান চলেন 300 দিয়ে দিই। এই যে ছোট হয়ে গেছে অনেকটা। তার মানে এখন আমাকে এটা দুজনকে পাশাপাশি আনতে হবে না, তো সেটা কিভাবে করব? পাশাপাশি আনার জন্য আপনাকে এখন যেটা করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স করে দিতে হবে। কাকে? এই যে হিরো কন্টেন্ট মেইনকে, এদের মধ্যেই তো বাকি দুইজন আছে, তার আমি হিরো কন্টেন্ট মেইনকে ডাকলাম ডিসপ্লে ফ্লেক্স। দেখেন তো দুজন পাশাপাশি আসছে, পাশাপাশি আসছে ঠিকই, বাট ওদের ডিজাইনটা কেমন জানি তাই না, মিলতেছে না, মানে খাপে খাপ বেখাপ্পা লাগতেছে। কোনো সমস্যা নেই, এটাকে আমি সম্পূর্ণরূপে কাস্টমাইজ করাও যাবে। সর্বপ্রথম আগে আমি চাই যে এই দুটোটা সেন্টারাইজ মেনটেন করে আসুক। সেন্টার বলতে কোন সেন্টার? ইয়া সেন্টার, এই যে ওয়াই অক্ষ বরাবর সেন্টার। দেখেন এটা কিন্তু টপে আছে, এটা আবার কোথায় আছে, আমি যে দুজন মাঝামাঝি পর্যায়ে থাকুক। তাহলে আমাকে এখানে একটা জিনিস অ্যাড করে দিবেন, সেটা হলো কি অ্যালাইন আইটেমস। এতটুকু সেট করে দিলে দেখবেন যে এখন এই দুটোটা কি হয়ে গেছে, সেন্টার হয়ে গেছে, এবং জিনিসটা এটার মতো অনেকটা মিলতেছে। মাঝখানে গ্যাপিং আসবে, আমি এগুলো করতেছি আস্তে 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 হবে। এখন কত হলো, এই লেখাটা তো এত বড় লাগবে না, লাগবে কি আমাকে এটা ছোট করতে হবে। তাহলে এখন আমি চাইলে এটা কি করতে পারি, এখানে আমি এটা বলতে পারি না যে তোমার যে হিরো কন্টেন্ট সেটা আমি 50% দিলাম, তোমার একে আমি 50% দিলাম, এটাও করা যায়। তা আপনি এখানে চাইলে এক ঢিলেও দুই পাখি মারতে পারেন। জাস্ট এখানে লিখে দেন ফ্লেক্স 1, দেখি আগে কাজ করছে কিনা। ঢিলে পাখি মারা তো সহজ না, কাজ করে নাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কাজ করে নাই তো ফ্লেক্স 1 দিলে কাজ করবে না। তাহলে একটা কাজ করি, হিরো ইমেজ আর হিরো কন্টেন্টকে নিয়ে আসি। হিরো কন কপি, এখানে দিয়ে দিলাম কমা দিয়ে, আবার হিরো ইমেজ বললাম যে তোমাদের যে কি আছে প্যারেন্ট আছে, তোমরা নর্মালি উইথ 50% পাবা। এখন যদি দেখি 50%-এর কারণে দেখেন তো তারা কি হয়েছে, একে অপরের সাথে চেপে গেছে আর কি, যেটা বলা যায়। 50% দিলে এরকম হচ্ছে। এখন আপনি চাইলে ইমেজটা তো সেন্টার হচ্ছে না, তাহলে ইমেজটাকে আপনি চাইলে কি করতে পারেন, মার্জিন অটো করে দিতে পারেন, কারণ ইমেজের তো অনেক স্পেস। মার্জিন অটো, ওকে ইমেজ যাচ্ছে না, কোনো সমস্যা নেই। ইমেজ যদি এভাবে না যায় তাহলে আমরা ওই যে হিরো ইমেজকে আলাদা করে ডেকে ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট করে দেব। জাস্টিফাই কন্টেন্ট করে দুটোকে তো দুই পাশে দিয়ে যায়। দুইজনকে দুই পাশে আনছি, বাট ইমেজটা লেফট অ্যালাইন হয়ে আছে আর কি। আমি চাচ্ছিলাম লেফট অ্যালাইন থেকে, ধরেন এই যে আপনি যখন 50-50 ভাগ করতেছেন তখন ইমেজ তো এতটুকু জায়গা পাচ্ছে, তাই না? এখন ইমেজটা তখন কি ছিল, তার অবস্থানটা এই যে এখানে লেফট অ্যালাইনমেন্ট ছিল, যার দরুন ইয়া মনে হচ্ছিল আর কি। তো সেটাকে আমি সেন্টার করে দিলাম, আর উপরে গ্যাপিংটা বেশি হয়ে গেছে, তাই না? তাহলে ব্যাকগ্রাউন্ডে যে গ্যাপিংটা আছে, উপরে যে ওই ব্যাকগ্রাউন্ডে বড় সড়ো একটা গ্যাপ দিয়েছিলাম, সেটা এখন কেটে দিই। পতাকা, লাঠি, গ্রিন, রেড, এই যে ব্যাকগ্রাউন্ড প্যাডিং এখন আর এত দরকার নেই, 80 পিক্সেল দিয়ে দিই। এই যে এখন মনে হচ্ছে একটু পারফেক্ট মিলতেছে নাকি। এরপরে কাজ কি, এখন এটার কাজ শুরু, চলেন এটার কাজ সুন্দরভাবে করে আসি। সর্বপ্রথম এই যে হ্যালো আই এম, এটার কালারটা কি, কালার যাচাই করতে হবে না? কালার যাচাই করার জন্য ক্রোমের যে ইয়াটা আছে, ইন্সপেক্টর আছে, সেটা বেস্ট আমার মনে হয়। এই যে দেখেন, আপনি জাস্ট সিলেকশন, এটাকে বলা হয় কি, এই যে সিলেক্ট অ্যান এলিমেন্ট, মানে এটাকে সিলেক্টর বলা হয়, ঠিক আছে? ক্লিক করেন, ক্লিক করে জাস্ট এটার উপর মাউসটা রাখেন, দেখেন এটার ফন্ট ফ্যামিলি কি, ফন্ট সাইজ কত আছে, কালার কি, সব চলে আসছে আপনার সামনে, দেখতে পাচ্ছেন তো, তাই না? এই যে H3, এটার কালার হলো F75023 সেন্সিটিভ, ইয়া জস্ট নামের কোনো ফন্ট ফ্যামিলি আছে সেটা ব্যবহার করেছে। পরে হলো
কালার দিয়েছে এটা, ফন্ট সাইজ হলো 25 পিক্সেল, সব দিয়ে দিয়েছে। তাহলে আমি এখন কি করব, F75023 চলেন তাহলে দিয়ে আসি। হিরোকনের মধ্যে যে H4 আছে, হিরোকনের মধ্যে H4 5 না, হয়ে গেছে। ফন্ট সাইজ 24, ফন্ট ওয়েট 400 রেগুলার। দেখেন তো রেগুলারটা বেশি খারাপ লাগতেছে মনে, আর একটু বাড়ায় দেন। মানে আমি পাথওয়েটা দেখিয়ে দিচ্ছি, বাট আপনাকে একুরেসি মেইনটেনেন্সটা আপনাকে আনতে হবে, ঠিক আছে? একেবারে একুরেটলি মেইনটেনেন্সের জন্য আপনাকে এটা ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপর আছে জেমস স্মিথ। জেমস স্মিথের ইয়াটা একটু দেখে আসি। জেমস স্মিথের কালার ব্ল্যাক, ফন্ট সাইজ 60 পিক্সেল, ঠিক আছে? তাহলে চলেন, H4 ছিল, এখন H1 হয়ে যাবে। কালার ব্ল্যাকই তো ছিল, ফন্ট সাইজ 60 পিক্সেল। এত মোটা ছিল, এত মোটা থাকলে এত মোটা থাকবে, না হলে ফন্ট ওয়েট কমে যাবে। একটু চিকন করে দিলাম। এখন এ ক্রিয়েটিভ ডিজাইনার ফ্রম বাংলাদেশ, এটা কিভাবে করবেন? এটা করার জন্য এই যে এটার ফন্ট সাইজ কত? ফন্ট সাইজ হলো 19 পিক্সেল। প্রথম জনের ACBE59 806750, ACBE59 8067F0। ওকে, এই দুটো কালার আমি নিয়ে রাখলাম, যেহেতু আমার মনে থাকবে না, ভুলে যাব, কালারগুলো একটু লিখে রাখলাম। ভবিষ্যতে আমরা এটাও দেখব, কালার তো মনে রাখা যায় না, তাই না? এরকম কোড কি মনে রাখা পসিবল? এটারও কি মানে সহজ কোনো পন্থা আছে কিনা, বা এটাকে আমরা কোনো নোট করে রাখার মতো কোনো অপশন আছে নাকি? না, আমি নোট করে রাখলাম কোন একটা নাম দিয়ে, ওই নামটা আমি যতবার কল করব ততবার এই কালারটা ইমপ্লিমেন্ট হবে, এটাও করা যায়। এটা আমরা ভবিষ্যতে প্রজেক্টে গেলে দেখব, যখন মেইন প্রজেক্টে যাব। তো হিরো কন্টেন্টের মধ্যে H1 H6, তাই না? তাহলে এখানে আমি লিখলাম যে H6 যে আছে, H6 এর ফন্ট সাইজ 19 পিক্সেল, আর কালার সচরাচর যেটা ছিল অ্যাজ ইউজুয়াল ব্ল্যাকই থাকবে, আর প্যারাগ্রাফের ফন্ট ওয়েট নরমালি চিকনই হয়। তারপর একবার যাচাই করে নেন, না এটা মোটা হয়ে গেছে, তাহলে এটা রেগুলার করার জন্য ফন্ট ওয়েট 400। ওকে, এখন কথা হলো H6 এর মধ্যে কি আছে? দুটো স্প্যান আছে, এই যে 1 নম্বর স্প্যান, 2 নম্বর স্প্যান। এখন কথা হলো স্প্যানের দুই কালার। এখন স্প্যান ধরবেন কিভাবে? স্প্যান ধরা একবারই সহজ। H6 এর মধ্যে যদি এখন স্প্যান লেখেন, কাজ হয়ে যাবে। এখন কথা হলো একজনের কালার হলো ওই যে এটা, কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। আর যখন আমি এটা দিলাম, সমস্যা এখন আরেকটা পারবে, সেটা হলো এই যে দেখেন, ক্রিয়েটিভ ডিজাইনের উপর ইমপ্লিমেন্ট হয়েছে, বাংলাদেশের উপর ইমপ্লিমেন্ট হয়েছে। এখন এটাকে আমরা কল করতে পারি কিভাবে? আমরা সবাই জানি যে আমরা চাইলে দুইজনকে দুটো ক্লাস নেম দিতে পারি, তাই না? এই যে এটাকে আমরা একটা ক্লাস নেম দিলাম, এটাকে একটা ক্লাস নেম দিলাম। বাট এটা ছাড়াও আপনি আরেকটা সহজ পন্থা আছে, সেটা হলো আপনি তাদের মধ্যে একটা কি করতে পারেন, চাইল্ডনেস নিয়ে ব্যবহার করতে পারেন। যেমন দেখেন, এই যে এইগুলো কি, এই দুজন স্প্যান কি H6 এর একটা চাইল্ড না? দুজনই তো চাইল্ড। এখন আপনি যদি বলেন যে আমার H6 এর যে স্প্যান আছে, স্প্যান তো দুইজন, প্রথম নাম্বার যে স্প্যান আছে তাকে আমি এটা করব দ্বিতীয় নাম্বার স্প্যান, তার মানে আমি যদি তাদের মধ্যে নাম্বারিং করি, তাহলে তো এদের মধ্যে আমি কি করতে পারবো, তাদের মধ্যে আমি ডিফাইন করতে পারবো যে কে কোনটা নির্ধারক। তাহলে আমি কি করব, এখন আমি এভাবে নাম্বারিং করব। এখন নাম্বারিং করার জন্য নাম্বারিং করার প্রক্রিয়াটা হলো এভাবে, স্প্যানের সাথে একটা ক্লোন দিবেন, এটাকে আমরা বলতে থাকি সুডো এলিমেন্ট বা সুডো ক্লাসেস বলে থাকি। nth চাইল্ড, NTH চাইল্ড,
এখন বলতে পারি যে 1 নাম্বার চাইল্ড হলো এটা হবে, আর যদি 2 নাম্বার চাইল্ড হয়, এই যে 2 নাম্বার চাইল্ড যদি হয় তাহলে এই যে এই কালারটা হবে। এই যে এখন দেখি তো হইছে। এই ক্রিয়েটিভ ডিজাইনার ফ্রম বাংলাদেশ খুব সুন্দরলি এফেক্টলি কাজটা করছে। বিষয়টা কি বুঝতে পারতেছেন সবাই? একটু বলেন এন্ড চাইল্ডের বিষয়টা কি বুঝছেন? বুঝছি ভাই। বাকিরা এই শর্ট ফর্ম নিয়মটা কি? শর্ট ফর্ম কোনটা? শর্ট ফর্ম ওই যে আপনি যেমন লেখেন যে এফ এস 90 লিখে তারপর ট্যাব দেন, মানে ফন্ট সাইজ আচ্ছা পুরোটা না লিখে এফ জেড, আমি এখানে লিখি এফ জেড দিলে সাথে সাথে ট্যাব প্রেস করলে ফন্ট সাইজ চলে আসে। এই যে দেখেন এফ জেড, এই যে ফন্ট সাইজ চলে আসছে। আপনি যদি এখন এটাকে 90 লিখে যদি এই যে ইয়া করেন সাথে সাথে সম্পূর্ণটা বুঝে নিবে আর কি ট্যাব প্রেস করলে। ওটা ধরেন এফ এস দিলে বুঝতাম যে ফন্ট সাইজ, কিন্তু জেড দিচ্ছেন। ও এটাও সাইজ ডিফাইন করে, সমস্যা নেই, ফন্ট সাইজ। ওকে, এতটুকু শেষ আমাদের। এখন লাস্ট, এটা হলো প্যারাগ্রাফ। আমি একটু তাড়াতাড়ি করে ফেলি নাকি, এগুলো তো ডিফাইন করার বিষয় না, যদিও আপনারা এগুলোকে করতে পারবেন। জাস্ট আমি থ্রুটা বলে দিলাম। 16 পিক্সেল কালার একটা আছে, আমি এটা নিজের মতো করে দিয়ে দিই। ফন্ট হিরো কন্টের মধ্যে যে প্যারাগ্রাফ আছে দিয়ে দিলাম। কালার হ্যাশট্যাগ 777, ফন্ট সাইজ 16 পিক্সেল। আর উপরে নিচে মনে হয় একটু প্যাডিং আছে, তাই না? এই যে উপরে নিচে একটু প্যাডিং আছে। 16 পিক্সেলও বেশি বড় লাগতেছে, 14 পিক্সেল করে দিই। আচ্ছা, আমি আর একুরেসি নিয়ে কাজ করতেছি না, মানে একবারে সেম টু সেম হুবহু করতে হবে আমি ওটা নিয়ে আর কাজ করতেছি না। আমি এটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। আর উপরে নিচে একটু গ্যাপ লাগবে, আমি গ্যাপ দিয়ে দিই। প্যাডিং উপরে নিচে 5 পিক্সেল, ডানে বামে 0। এই যে মোটামুটি একুরেসি হয়ে গেছে। অ্যাবাউট মি, অ্যাবাউট মিতে কি আছে? একটা হাইট ওয়েট আছে, তাই না? চলেন হাইট ওয়েট আছে এই যে 50/150 দিয়ে আসি। তাহলে এটার জন্য কি করতে হবে? এই যে হিরো বিটিএন এর মধ্যে যে বিটিএন আছে, ডট হিরো বিটিএন এর মধ্যে যে বিটিএন আছে তার হাইট হলো 50 বেশি মনে হবে, তারপরে দিয়ে দিই উইথ হলো 150। আর বিজি কালার দিয়ে দিলাম, একটা স্যাম্পল দিয়ে দিই বিজি ওকে, এটা দিয়ে দিলাম। দেখি আগে কেমন আসছে। আসছে আসছে কিন্তু কি আসছে কিছুই দেখা যাচ্ছে না। তাহলে এটাকে কি করতে হবে? ডিসপ্লে ব্লক করে দিতে হবে। এই যে বর্ডার রেডিয়েশন করতে হবে, বিআরএডি বর্ডার রেডিয়াস 30 পিক্সেল। আর লেখা সেন্টার আনার জন্য ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম। ঠিক আছে, ধরেন এটা হয়ে গেছে, আমি এটাকে ঘাটাইতেছি না বেশি, হয়ে গেছে। এখন এগুলোকে পাশাপাশি আনার জন্য এই যে এই কন্টেন্টগুলোকে কি করতে হবে? এই হিরো বিটিএনকে আমাকে বলতে হবে যে তোমাকে কি করতেছে, আমি ডিসপ্লে ফ্লেক্সিবল করে দিচ্ছি, ডিসপ্লে ফ্লেক্স। আর একটা হলো অ্যালাইন আইটেম সেন্টার। আর হিরো বিটিএন এর মধ্যে যে ইউএল আছে সেগুলোর তো ডিসপ্লে ফ্লেক্স করতে হবে। তাহলে আমি এখানে বলে দিই হিরো বিটিএন এর মধ্যে যে ইউএল আছে তাকে আমি কি করে দিলাম? ডিসপ্লে ফ্লেক্স। এই যে চলে আসছে ঠিকই, বাট একবারে চিপকু চিপকু হয়ে গেছে, চিপকু টাইপের। তাহলে এদেরকে একটু ছাড়াইতে হবে। ছাড়ানোর জন্য প্যাডিং আছে, ইউএল কেও প্যাডিং দিতে পারি। হিরো বিটিএন ডিসপ্লে ফ্লেক্স, আর এখানে দিয়ে দিই কলাম গ্যাপ। কলাম গ্যাপ দিয়ে দিলাম 14 পিক্সেল। তাহলে এদের দুইজনের মাঝখানে আমি কি দেখতে পাবো? একটা গ্যাপিং দেখতে পাবো। এই যে, আর এইগুলোকে গ্যাপ দেওয়ার জন্য আমি চাইলে প্যাডিং দিতে পারি। ইউএল এর মধ্যে যে এলআই আছে তাকে বলে পারি, ইউএল এর মধ্যে যে এলআই এর মধ্যে যে অ্যাঙ্কলিং আছে এটাকে বলতে পারলে আরো ভালো।
অ্যাঙ্কর লিঙ্কে প্যাডিং দিলে হয় কি ওই অ্যাঙ্করটা তাহলে জোনটা বড় থাকে, তখন তাকে আপনি কি যে কোনো জায়গায় খালি জায়গা ব্ল্যাঙ্ক জায়গাতে রাখলে মাউসের ক্লিকাবল কাজ করাতে পারবেন। প্যাডিং এখানে উপর নিচে 0 হবে, ডানে বামে 6 পিক্সেল থাকবে, পরে যদি লাগে আরো বাড়াবো। এই যে হয়ে গেছে, কাজ হয়ে গেছে। অ্যাবাউট মি সেকশনের কাজ শেষ। এখন এখানে একটু গ্যাপিং দিতে হবে যেহেতু সেকশনটা অনেক ছোট হয়ে গেছে, আর এখানে 80 পিক্সেল না, আর একটু কমায় দিই। ব্যাকগ্রাউন্ড 60 পিক্সেল দিয়ে দিলাম। আর কি করা যেতে পারে, ব্যাকগ্রাউন্ড 60 পিক্সেল দেওয়ার পর ওই যে কলাম গ্যাপের যে প্যারাগ্রাফের প্যাডিংটা কম হয়ে গেছে, 10 পিক্সেল দিয়ে দিই। এই যে এখন দেখেন তো আমার কাছে মনে হচ্ছে অনেকটা পারফেক্টলি কাজ করতেছে, ব্যালেন্স হয়ে গেছে। তারপরেও অনেক করতে হবে, ঠিক আছে। মোটামুটি ধরনের একটা কি হচ্ছে ডিজাইন মনোভাব কিন্তু চলে আসছে। এইভাবে আমরা কি করতে পারি, একটা হিরো প্যানেল তৈরি করে ফেলতে পারি। তা আপনাদের আচ্ছা ঠিক আছে, মোটামুটি সবাই কি বুঝতে পেরেছেন কিনা একটু বলেন সবাই হিরো প্যানেলের কাজটা। জি ভাই। স্যার। ওকে, যদি বুঝতে পারেন তাহলে ভালো। ভাই ব্যাকগ্রাউন্ড সার্চটা কিভাবে করলেন? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের যে সার্চ করে বের করলেন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সার্চিংটা এই যে আপনি এখানে ইনস্পেক্ট করেন, ইনস্পেক্ট করলে তো আমরা এরকম একটা প্যানেল দেখতে পাই, তাই না? এখন আগে দেখবেন যে এই যে ব্যাকগ্রাউন্ডে যে আনসে ভদ্রলোক, সে ব্যাকগ্রাউন্ডের নামটা কি। এখানে যখন ক্লিক করতেছেন এই যে দেখেন এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ইমেজ স্লাইডার 1, তাই না? এই যে দেখেন ইমেজ নামে একটা ফোল্ডার, এখানে স্লাইডার, এখানে 1.jpg। এখন এগুলো পাবেন সব ভাই সোর্সে। বিএস কোডে যে সার্চটা আনলেন, ভিএস কোডে সার্চ করছি আমি। ও আচ্ছা হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, আমি হয়তোবা ধরেন কোন একটা ক্লাস নেম আমি নাম জানি, কিন্তু এখন খুঁজতে গেলে অনেক সময়ের ব্যাপার, সেটাকে কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড আউট করতে পারবেন। কন্ট্রোল এফ দিয়ে জাস্ট আপনি এখানে লেখেন ক্লাস নেমটা দেন, BASICKGROUND ব্যাকগ্রাউন্ড। জি ভাই বুঝছি। কন্ট্রোল এফ দিয়ে সার্চ করলে আপনি সুন্দরভাবে সার্চ করতে পারবেন। ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে একটা ব্রেক নিই, ব্রেকের পরে আমরা আবার অন্যান্য সেকশনগুলোরও কাজ করে ফেলবো। আর এখানে একটু সময় বেশি দিয়েছি, নেক্সটগুলোতে সময় কম দিব, অল্প সময়ের মধ্যে যতদূর তাড়াতাড়ি হুটহাট করা যায় সেগুলো করে ফেলবো। ঠিক আছে, হোম পার্ট আমরা তৈরি করে ফেলেছি খুবই সহজে। কিছু কিছু ডিফারেন্ট মিস গেছে, যেমন এগুলোর সাথে কিছু আইকন ছিল, ওই আইকনগুলো আমি মিস করেছি, দেইনি। ওগুলো দিতে গেলে এখন পজিশন করতে হবে, একটু সময় সাপেক্ষ, তো ওগুলো আমি দিলাম না। বাট আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন যে কীভাবে জিনিসটা কাজ হচ্ছে। তা এখন আমি অন্য সেকশন ধরি, ধরেন একটা হোম পার্ট আমাদের শেষ, যে আমাদের রিকোয়ারমেন্ট যা যা ছিল তার মধ্যে কী কী ছিল, একটা হোম পার্ট থাকবে, কন্ট্যাক্ট পার্ট আগে থেকে আছে, তার মানে আমাদের এখন দুটো লাগবে, অ্যাবাউট আর সার্ভিস। অ্যাবাউট সেকশনে কি থাকে আপনি যদি এখানে দেখি, তো এখানে কি অ্যাবাউট সেকশন নামে কিছু আছে? এই যে দেখেন এটা কিন্তু একটা অ্যাবাউট সেকশন। সে কি বলতেছে, আমি একজন ডিজাইনার, আমি অনেক কিছু ডিজাইন করতে পারি, আর এটা হলো আমার ইনফরমেশন, আমাকে চাইলে তুমি হায়ার করতে পারো। এই যে এটা একটা অ্যাবাউট পার্ট না? তাহলে এখন আপনি চাইলে এটাকে কি করতে পারেন, নিজের মতো করে ডিজাইন করে ফেলেন। আমি ইমেজটাকে ডাউনলোড করে নিই, অনেকটা আমাদের মতো না, আগের যে সেট ছিল হোম সেকশনের মতো অনেকটা। ইমেজটা আমি নিয়ে নিলাম, অ্যাবাউট জেপিজি না পিএনজি, ওকে। তাহলে আমি এখন কি করব, আমি এখন অ্যাবাউট সেকশনের ইমেজটা নিয়ে নিলাম। এখন আমার কাজ হলো আই এম এ ডিজাইনার, এই জিনিসগুলো সেট আপ করা। এখন কত হলো, অলরেডি সেট আপটা কিন্তু করা আছে না? এই যে দেখেন এই সেট আপটা কি উপরে করা ছিল না, তো জাস্ট খালি ফ্লিপ হয়ে গেছে না? এখন আপনি চাইলে এটাকে ফ্লিপ করতে পারেন, অথবা চাইলে হাতে কলমে আবার রিটার্ন ডিজাইন করতে পারেন। ফর এক্সাম্পল এখন যদি আমি আবার যদি এই সেকশনটাকে যদি অ্যালাইন গ্যাপের মধ্যে যতটুকু আছে এটাকে আমি কপি করলাম, কপি করে আমি এখানে যদি বলি ডট অ্যাবাউট পার্ট সেকশন ক্লাস পার্ট, এখন এখানে যদি আমি সেম কাজটাই করি, দেখেন তো এখানে কি ডিজাইনটা কি সেম আসার কথা না?
সেমই তো আসবে। এই যে হ্যালো আই এম এটা, আমি তমুক। এখন জাস্ট আমার কাজটা হলো আমি জাস্ট এটাকে ফ্লিপ করে দেবো। ফ্লিপ করবেন কিভাবে? ফ্লিপ করা তো আরও সহজ। হিরো কন্টেন্ট একটু মিনিমাইজ করেন অথবা কাট পেস্ট করে কি করেন, নিচে নিয়ে আসেন। এই যে কত সুন্দর ফ্লিপ হয়ে গেছে। এখানে তো সহজ, মানে এখানে জিনিসটা অনেক সহজভাবে উপস্থাপন করেছে, তার জন্য আমি সহজভাবে দেখিয়ে দিলাম। বাট আপনি চাইলে কিন্তু এটা কাগজে কলমেও করতে পারতেন, মানে আমরা যেটা হাতে খড়িতে একবারে বেসিক থেকে বেসিক করেছিলাম সেভাবেও করতে পারেন। এখন এখান থেকে আমার কি কি মিস হবে সেগুলো আমি চেঞ্জ করে নিই। আগে আমার ইমেজটাকে আমার ইয়াতে নিয়ে যেতে হবে, ফোল্ডারে নিয়ে যাই, ক্লাস 7 অ্যাসেটস। আচ্ছা আরেকবার বলতেছি স্যার, দাঁড়া, অ্যাবাউট। এখানে আমি করেছি কি, আমি আগে অবজার্ভ করছি। অবজার্ভ কি করছি, যে এই ডিজাইনটা কি, এই যে অ্যাবাউট সেকশন, অ্যাবাউট সেকশনটা আমি যখন দেখলাম, দেখে আমি দেখলাম যে ডিজাইনটা অনেকটা হুবহু এটার মতোই। এখানে হ্যালো আই এম জেমস স্মিথ, আর এখানে কি লিখছে, আই এম এ ডিজাইনার, আই ক্যান ডিজাইন এনিথিং ইউ ওয়ান্ট। আবার এখানে কি দিছে, এখানে কিছু প্যারাগ্রাফ লিখছিল, আবার এখানে কি লিখছে, প্যারাগ্রাফ দিছে, এখানে আবার বাটন দিছে। বিষয়গুলো কি অনেকটা সেম টু সেম না? তো সেজন্য আমি কি করলাম, আমি হিরো সেকশনের অ্যালাইন পার্টটা কতটুকু, অ্যালাইন পার্ট, আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড নিব না, ব্যাকগ্রাউন্ড নেওয়ার দরকার আছে আমার, আমার তো ব্যাকগ্রাউন্ডের দরকার নাই। আমি অ্যালাইন পার্ট, যেহেতু অ্যালাইন পার্টের মধ্যে অল জিনিসগুলো আছে, অ্যালাইন পার্টটাকে আমি জাস্ট কি করলাম, কপি করে একটা সেকশন নতুন করে নিলাম, যার নাম দিলাম অ্যাবাউট পার্ট। এটাকে জাস্ট এখানে কি করলাম, অ্যালাইন গ্যাপের মধ্যে মানে অ্যাবাউট পার্টের মধ্যে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার দ্বারা কি হলো, এই যে এই ডিজাইনটা হয়েছিল, মানে এই ডিজাইনটা হয়েছে এই যে, কিন্তু উল্টো ছিল। দেন আমি কি করলাম, এই যে হিরো কন্টেন্টের মেইনের মধ্যে কি করছি, আগে ছিল হিরো কন্টেন্ট, এরপরে ছিল হিরো ইমেজ। আমি হিরো ইমেজের সেকশনটাকে উপরে নিয়ে আসছি, হিরো কন্টেন্টকে পিছনে ফেলাই দিছি। এতটুকু করার কারণেই এই যে ডিজাইনটার এরকম একটা চেহারা চলে আসছে। এখন আমার ইমেজটা বসাতে হবে, তাহলে এখন ইমেজ কীভাবে বসাবো, জাস্ট এখানে নামটা চেঞ্জ করে দিই, about.png। এখন কত হলো, ইমেজটা ছোট হয়ে গেছে। এখানে একটা সমস্যা না, কত হলো সমস্যা, কোনো সমস্যাই না। হিরো ইমেজকে আপনি এখানে ধরছেন, এখন হিরো ইমেজের মধ্যে আপনি চাইলে এখানে আবার স্টাইল নিয়েও কাজ করতে পারেন, বাট আপনি স্টাইল না নিয়ে, স্টাইল নেওয়াটা এখানে বুদ্ধিমানের কাজ না। আমি এখানে বললাম যে হিরো ইমেজের মধ্যে যেহেতু হিরো ইমেজের কাজ আছে, আমি এখানে লিখলাম অ্যাবাউট ইমেজ। এখন এখানে দেখেন, এই যে অ্যাবাউট নামক যে ক্লাসটা, এটা কি এই যে এখানে হিরো ইমেজের মধ্যে ছিল, এখানে কি আছে, এখানে আছে। তাহলে এই যে দেখেন এদের মধ্যে একটা ইউনিক হয়ে গেল না, মানে এই ভদ্রলোকের কাছে অ্যাবাউট নামক একটা ক্লাস নেম আছে, উপরের জনের কাছে নাই। তাহলে আমি সিএস এর মধ্যে এটাকেও বলতে পারি যে হিরো ইমেজ নামক ক্লাস তো তোমার দুইটা, এটা আমি নিজেই জানি, আমি নিজেই তোমাকে দিছি, কিন্তু এর মধ্যে কিন্তু আমি একজনকে অ্যাবাউট নামক একটা কি দিছি, ক্লাস নেম বেশি দিছি। সেটা কিভাবে দিবেন, সেটা হলো এই যে হিরো ইমেজের সাথে সংলগ্ন আরেকটা ক্লাস নেম দিবেন, ডট, এখানে দিবেন অ্যাবাউট, এবং এখানে বলে দেন যে অ্যাবাউটের মধ্যে যে ইমেজ আছে সেটা 300 পিক্সেল না, সেটা এখন উইথ হয়ে যাবে 400 পিক্সেল। মেবি বড় হয় না, তাই না? চলেন আরেকবার দেখে আসি। হিরো ইমেজ অ্যাবাউটের মধ্যে যে ইমেজ আছে উইথ 400 500 চেঞ্জ হচ্ছে না, তাই না? চলেন এবার একটু ইন্সপেক্ট করে দেখে আসি কেন চেঞ্জ হচ্ছে না। সে চেঞ্জ হচ্ছে, কিন্তু হিরো ইমেজের ক্লাস নেমটাই ধরে রাখতেছে, সে ওই অ্যাবাউটের ইমেজটা সে ধরতে চাচ্ছে না। আচ্ছা আমরা এটা কাকে দিছি, হিরো ইমেজের মধ্যে যে অ্যাবাউট আছে, এই স্যার আমরা তো উল্টা দিচ্ছি, আমরা তো ইয়াকে দিচ্ছি। ও না, ঠিক আছে, তো এই যে হিরো কন, হিরো বিটিএন, হিরো ইমেজ, এই হলো হিরো পার্ট, এই হলো অ্যাবাউট পার্ট। হিরো ইমেজের মধ্যে যে অ্যাবাউট আছে,
ইম্পোর্ট দিয়ে দেখি তো, ইম্পর্টেন্ট। কি এতক্ষণ রিলোড হয় নাই? লাইভ সার্ভার তো কাজ করতেছে। ওকে, এই যে এখন দেখেন কাজ করছে। এখন একটু গ্যাপিং দরকার। গ্যাপিং এর জন্য আমরা কি করতে পারি, অ্যাবাউট পার্ট নামক যে ক্লাসটা আছে, অ্যাবাউট পার্টকে আমরা প্যাডিং দিতে পারি উপরে নিচে দিয়ে দিলাম। ডট অ্যাবাউট পার্ট যে আছে, প্যাডিং উপর নিচে 60, ডানে বামে 0। এই যে উপর নিচে গ্যাপ হয়ে গেছে। এই হলো একটা অ্যাবাউট সেকশনের কাজ আপনি করে ফেলছেন। এখন এখান থেকে কিছু কাটছাট হবে, যেমন আইকনগুলো কি লাগবে এখানে, এখানে আইকন লাগবে না। তাহলে আমি কি করতে পারি, যেখান থেকে আইকনগুলোকে কেটে ফেলে দিতে পারি। আইকন কেটে ফেলে দিলাম। এরপর এখানে কি অ্যাবাউট মি আছে, দেখে নেন এখানে কি আছে, হায়ার মি আছে। চলেন হায়ার মি লিখে আসি। এই যে ঠিক আছে। তারপরে আপনি চাইলে এইগুলোর কন্টেন্টগুলো তো চেঞ্জ করতে পারেন। আপনি এখন সব কিছুই করতে পারবেন এখান থেকে খুঁটিনাটি ভাবে। ঠিক আছে, তাহলে আমি কিন্তু অলরেডি একটা অ্যাবাউট সেকশনও করে ফেলছি। এখন হলো সার্ভিস সেকশন। সার্ভিস সেকশনের মধ্যে আবার কোনো কি নাই, কোনো এই যে মিল নাই, এটা সম্পূর্ণ নিজের হাতেই করতে হবে। সার্ভিস সেকশনে কি কি দেখতে পাচ্ছেন, সার্ভিস সেকশনে 3টা ইমেজ দেখতে পাচ্ছেন, মানে একটা ইমেজ, একটা প্যারাগ্রাফ আর একটা হেডলাইন। হেডলাইন প্যারাগ্রাফ এই 3টের সমন্বয়ে একটা কন্টেন্ট, দুটো কন্টেন্ট, 3টা কন্টেন্ট পাশাপাশি আসছে। তাহলে আমি এখন কি করতে হবে, ওইভাবে এটারও ডিজাইন করতে হবে। সেটা কিভাবে করব, প্ল্যানিং করি। চলে একটা সেকশন নিব, এরকম দেখে একটা সেকশন নিব। সেকশনের পরে এখানে আমি একটা কি নিব, একটা ক্লাস নিব, যাকে আমি দিব অ্যালাইন গেপ, তাই না? এটা তো সেন্টার মেনটেন করে আছে। অ্যালাইন গেমের পরে সার্ভিস কন মেইন নামে একটা ডিভ নিয়ে সম্পূর্ণ ডিপটাকে, মানে এতটুকু ডিপটাকে একটা নির্ধারণ জায়গা দিব। এত বড় হবে না, আর একটু ছোট হবে, মানে এই যে এরকম একটা সাইজ হবে। এরপরে আরো 3টা ডিভ নিব। এটা হলো সার্ভিস কন মেইনের ভিতরে থাকবে সার্ভিস কন 1, সার্ভিস কন 2, সার্ভিস কন 3, এবং এভাবে বলে তখন কি করব, ওই যে সার্ভিস কন মেইন যে আছে তাকে আমি ডিসপ্লে ফ্লেক্স করে ফ্লেক্স কলাম গ্যাপ দিয়ে দিব। কাজ হয়ে গেল। চলেন একটা ডিজাইন করলেই মাথায় চলে আসবে। অ্যাবাউট পার্টের কাজ শেষ। কন্ট্যাক্ট পার্ট পরে আসি। সার্ভিস, এখানে আমি সেকশন লিখলাম ক্লাস সার্ভিস পার্ট। এরপরে কি আছে, অ্যালাইন গ্যাপ আছে, তাই না? অ্যালাইন গ্যাপ, অ্যালাইন গ্যাপটা কাকে বলতেছি, এই যে এখানে বলতেছি আর কি। এখন এরপরে কি আছে, সার্ভিস কন্টেন্ট মেইন যেভাবে প্ল্যান ছিল, ডট সার্ভিস কন মেইন। এরপর কি থাকবে, সার্ভিস কন নামক 3টা ডিভ থাকবে। এই যে একটারে কাজ করি, বাকিগুলো কপি পেস্ট করে নেব, জাস্ট রাখা সার্ভিস কন। এখন এখানে কি কাজ হবে, এখানে এখন যেটা করব সেটা হলো যে সার্ভিস কনের মধ্যে এখন এখানে আমি লিখবো যে একটা আইকন আসবে, তাই না? কোথায়, এই যে একটা আইকন আসবে। তার মানে এখানে আমি নিব সার্ভিস আইকন হেডলাইন প্যারাগ্রাফ। এখানে আমি লিখলাম ডট service সার্ভিস আইকন। এখানে একটা আইকন আসবে, আইকনের জন্য আই দিতে হবে। এরপরে কি আসবে, এটার বাইরে একটা h4, আরেকটা আসবে প্যারাগ্রাফ। এখন h4 এর মধ্যে কি আসবে, প্যারাগ্রাফের মধ্যে কি আসবে, এগুলো আমি লিখে নিয়ে আসি। কপি, এখানে আমি প্যারাগ্রাফে পেস্ট করে দিলাম। আর এটা লাগবে h4। ওকে, এরপর কি আছে, সার্ভিস আইকন। এখন সার্ভিস আইকনের জন্য তো আমরা চাইলে আইকন নিতে পারি। এটা কি আইকন? চলেন একটু ঘুরে আসি, এটা কি, এটাও যাচাই করে আসি। আপলোড হুক, এই যে
এটা কিন্তু কোনো আইকন না, এটা হলো ওই যে এসভিজি পাথ, দেখতে পাচ্ছেন? এখন কি এসভিজি পাথকে আমরা জানি? আমরা যেটা জানি না, তাহলে আমরা এখন চাইলে এটা ডিজাইন করতে পারবো না। এটাকে আমরা ইমেজ হিসেবে নিতে পারি, ইমেজ হিসেবে কাটা ছেঁড়া করে ইমেজ হিসেবে সেভ করে রাখতে পারি। এখন আমি চাচ্ছি তাহলে এটাকে কি করা যায়, একটা আইকন তাহলে নিয়ে আসতে পারি, অনলাইন থেকে নিয়ে আসি। যেমন এখানে মানে কি, এটা মানে হলো যে কোনো একটা অ্যারোটা কিসে আছে, কোনো একটা নিশানা বোধ এরকম একটা অ্যারো আছে। চলেন তাহলে ফন্টের সময় ঘুরে আসি, এরকম কোনো অ্যারো আছে কিনা বা এরকম সাইন আছে কিনা। আইকনসে চলে গেলাম ডাইরেক্ট, যেহেতু ডাউনলোড করা তাহলে আমার আর এটার প্রয়োজন হবে না, মানে ইনস্টলেশনের প্রয়োজন নাই, ডাইরেক্ট ডাউনলোড করে ফেলি। যেমন আমি এখানে পিক্সেল লিখি, ও তো পিক্সেল লিখে সার্চ করছে পেয়ে গেছে, আমি পিক্সেল লিখলে কি হয় চলেন দেখে আসি। নাই, টার্গেট, তাই না? এই যে পাওয়া গেছে নাকি? আপনি যদি ওরকম একটা মানে পসিবল মানে কাছাকাছি, একবারে একুরেসি নাই বাট কাছাকাছি তো পেয়েছি। এটাকে জাস্ট আমি যদি এই যে সার্ভিস আইকনের মধ্যে যদি আই ক্লাস দিয়ে দেই, চলে আসার কথা। চলেন তো এখন কি অবস্থা। অনেক কিছু আসছে আবার অনেক কিছু আসে নাই। ও এটা তো প্রফেশনাল আইকন, এটা আমরা নিতে পারবো না বোধহয়। এই যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা এটাতেই সন্তুষ্ট থাকি। মানে এটা হলো ওই কিনে নিতে হবে আর কি, তো আমরা তো গরিব, আমাদের দরকার নেই এটা। এই যে আমরা এটাতেই খুশি। এখন এটাকে বড় করতে হবে, তাহলে আমরা ওই যে ফন্ট অসাম কিন্তু এই ফিচার আছে, ফা 4x দিয়ে দিলাম। এই যে বড় হয়ে গেল, বেশি বড় হয়ে গেছে মনে হয়, 3x। এই যে পারফেক্ট। এখন এটাকে সেন্টার করতে হবে, সেন্টার করে নিই। এখন সেন্টার কিভাবে করবেন, তেমন কোনো কষ্টই নেই, সার্ভিস কন্টেন্টকে টেক্সট লাইন সেন্টার বলেন, দেখবেন যে সে নিজে থেকে বলবে যে ভাই আমি সেন্টার করে দিচ্ছি, আপনারা তো কষ্ট করতে হবে না। জাস্ট এখানে বলে যে টেক্সট লাইন সেন্টার, দেখেন তার সবগুলো কন্টেন্ট কি হয়ে গেছে, সেন্টার হয়ে গেছে। এখন এগুলো তো আর এরকম থাকবে না, এখন আমি কি করি জানেন, এই যে পিক্সেল পারফেক্টের যে ইয়াটা সেটাকে একটু ডুপ্লিকেট করি, সার্ভিস কনটা 3টা নিলাম, আর এই দুটোর দরকার নাই। এখন কত হলো, সবগুলো নিচে নিচে আসবে স্বাভাবিক, কারণ ডিজাইন তো নিচে নিচে আসার, কিন্তু আমার তো ডিজাইন এরকম লাগবে না, আমার লাগবে কি পাশাপাশি আনতে হবে। এখন আমাকে সার্ভিস কন মেনকে ধরতে হবে, ধরে বলবো যে আপনি মহাশয় একটু কষ্ট করে ফ্লেক্সিবল করে দেন, ডিসপ্লে ফ্লেক্স। আর গ্যাপ লাগবে তাই না, কলাম গ্যাপটা একটু বড়ই লাগবে, কলাম গ্যাপ দিয়ে দিলাম, কি আসলো, কলাম গ্যাপ দিয়ে দিলাম 30 পিক্সেল। দেখেন তো, আর একটু পারফেক্ট করতে হবে, প্যারাগ্রাফের হেডিং ট্যাগ প্যারাগ্রাফ বড় ছোট করতে হবে, বাট আপনি কিন্তু সেকশনটাকে ডিজাইন করে ফেলেছেন। আর একটা হলো সার্ভিস পার্টকে গিয়ে আমি এখানে বলবো যে সার্ভিস পার্ট যে আছে, সার্ভিস পার্টে আমি এখান থেকে একটা কি নিব, ধরেন প্যাডিং নিব 60/0। আচ্ছা উপর নিচে একটু গ্যাপিং হলো, আর মানে সার্ভিস অ্যাবাউট সবগুলো কি হয়ে গেছে, একটু মিশে গেছে না ডিজাইনটা। তো আমি চাইলে এই যে এই কালার, এটার কালারটা একটু যদি আমি একটু ডার্ক করে দেই, বিজি #F1 মানে একটু হালকা লাইট গ্রে করে দিই, তাহলে অন্যদের থেকে একটু ডিফারেন্ট বোঝা যাবে, তাই না? এই যে দেখেন এখন ঠিক আছে।
দেখেন কত সুন্দর কাজটা হয়ে গেছে। এখন জাস্ট আপনার কাজ হলো এগুলোকে পিক্সেলে পারফেক্ট করা। যেমন এই যে এখানে প্যাডিং কতটুকু আছে, এটা ফন্ট সাইজ কত, এটার কালার কি, এটার ফন্ট ফ্যামিলি কি হবে, এটার মাঝখানে লাইন হাইট কত হবে, এই জিনিসগুলো আপনাকে ডিফাইন করতে হবে। আমি আর এগুলো কষ্ট আমি করলাম না। এতটুকু তো করতে পারবেন নাকি স্যার? ফন্ট সাইজ, প্যারাগ্রাফ, প্যাডিং এগুলো করতে পারবেন না স্যার সবাই? একটু বলেন তো। কি স্যার এটাও পারবেন না? করে দিতে হবে? তো পারবো ভাই। আচ্ছা, শুধুমাত্র একজন কথা বলতেছে, বাকিরা কোথায়? সুদেব স্যার আছেন, শুনতে পাচ্ছেন? জি স্যার। রেদওয়ান স্যার, রেদওয়ানুর রহমান শুনতে পাচ্ছেন স্যার? জি জি আছি আছি শুনতে পাচ্ছি, আমি দেখছি। আরিফ জামান। পারবো পারবো। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স কিন্তু চুপি চুপি নিয়ে নিচ্ছি। তাজদিদুর রোকন আছেন স্যার? জি স্যার, একবারে টাটকা। আচ্ছা, আওয়াজ টাওয়াজ দিয়েন, সবাই চুপচাপ থাকিয়েন না। ওকে, তাহলে আমরা তাহলে সার্ভিস সেকশনে কিন্তু খুব সহজে ইজিতে করতে পেরেছি, যেটা খুব সহজভাবে হয়ে গেছে। জাস্ট আগে সাজিয়েছি, দেন এদেরকে পাশাপাশি নেওয়ার জন্য ডিফ্লেক্স করে দিয়েছি। ওকে, তার মানে আমাদের কিন্তু রিকোয়ারমেন্ট কমপ্লিট, তাই না? একটা রিকোয়ারমেন্ট ছিল যেখানে বলছিল যে 4টা সেকশন করলেই হবে, হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট। 4টা সেকশনের ডিজাইন অলরেডি ডান। চলেন একটা নতুন সেকশন করে ফেলি। তারা এখানে কি করছে দেখি, তাদের ওয়েবসাইটে একটু দেখে আসি যে তারা কোনো এক্সট্রা সার্ভিস দিয়েছে কিনা। এই যে তারা কি করছে, তারা একটা নতুন ডিজাইন করেছে না, যেখানে কি হচ্ছে, এই যে একটা পোর্টফোলিও সাইট দিয়েছে। এই যে পোর্টফোলিও, আমরা বলেছিলাম না পোর্টফোলিও মানে কি, আপনার অন্যান্য যতগুলো প্রজেক্টস আছে সেগুলোকে একটা কম্বাইনের একটা শর্ট ব্রিফিংকে পোর্টফোলিও বলা হচ্ছে। এখন এটা আমরা কিভাবে করব? এটাও খুব সহজে করা যায়। কিভাবে করবেন? আগে ইমেজগুলো তো লাগবে নাকি? চলেন 2টা ইমেজ ডাউনলোড করি, বাকিগুলো কপি পেস্ট। ইনস্পেক্ট, এই যে ইমেজ অলরেডি দিয়েছে পোর্টফোলিও 1.jpg। সোর্সের মধ্যে ইমেজ নামক ফোল্ডার আছে, ইমেজ পোর্টফোলিও 1.jpg। এই 1 লাগবে, 2ও লাগবে। এরপর কি আছে, 3 নাম্বারটাও নিয়ে নি নাকি? 3টা নিয়ে কাজ করি, বাকিগুলো অটোমেটিক্যালি বসে যাবে। ওকে, কন্ট্রোল সেভ ইমেজেস, এটা একবারে ফোল্ডারেই ঢুকিয়ে দিই। ক্লাস 7 অ্যাসেটস ইমেজ, নামটা মিনিংফুল নাম দিই, পোর্ট ইমেজ, তাই না? পোর্ট মানে কি পোর্টফোলিও, পোর্ট ইমেজ 01। এটাকে কন্ট্রোল এস, পোর্ট ইমেজ 01 অলরেডি দিয়েছি, 02। পোর্ট ইমেজ 03। তাহলে মোটামুটি আমরা 3টে ইমেজ ডাউনলোড করে ফেলেছি। 3 ইমেজ ডাউনলোড করলে এখন আমাদের বাকিগুলো দেখি। এখন এগুলোকে সেট করতে হবে। আগে তাহলে আমরা সেট আপ করে ফেলি নাকি, একটা সেকশন নিয়ে নিই। আচ্ছা, ম্যাপিং তো করতে হবে, মুখে বললেই তো হলো না, ম্যাপিং করতে হবে না যে কিভাবে কাজটা করব। তো এখানে তারা কিছু মেনু বার দিয়েছে, এগুলো আমরা সবাই করতে পারবো, বাট এগুলোর অ্যাডভান্স কিছু কাজ আছে, সেগুলো আমরা যদিও এখন করতে পারবো না, কারণ এগুলো জাভাস্ক্রিপ্টের সহায়তা নিয়ে করা হয়। যেমন এই যে এখানে দেখেন, এখানে সে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, সেইখানে 6টা ইমেজ ইমপ্লিমেন্ট করছে। কয়টা? 6টা। 6টা ইমেজের মাঝে তার এখানে দেখেন, যখনই আপনি এখানে ইউটিউবে লিখে করতেছেন শুধুমাত্র একটা ইমেজ আছে, ভিমিওতে দিচ্ছেন শুধুমাত্র একটা ইমেজ, সাউন্ড ক্লাউডে একটা, ডিটেলে গেলে একটা। মানে এখানে কি হচ্ছে, ফিল্টারিং হচ্ছে। ফিল্টারিংটা আমরা আজকে পারবো না, আমরা এটা ভবিষ্যতে পারবো ইনশাআল্লাহ। তা আজকে আমরা এটা করার দরকারও নেই, আমরা আজকে শুধুমাত্র জাস্ট সেটআপটা মানে বসাবোটা কিভাবে সেটা একটু দেখে নিই। তো বসানোর জন্য আমার এখানে দেখেন এর ডিজাইনটা একটু খেয়াল করেন, একটু জুম আউট করি, তাহলে ছোট হলে স্ক্রিনটা বুঝতে সুবিধা হবে। এই যেখানে ইমেজটা দেখেন, এই হলো আমার অ্যাকচুয়াল সেকশন। এখানে কি হয়েছে, একটা ইমেজের সাইজ যদি এতটুকু হয়, আরেকটা ইমেজ এতটুকু, সেম কাজটা আবার এখানে। এখন বিষয়টা হবে কি, আমার এখানে আমি সেকশন করব এইভাবে, ধরেন এটাই তো আমার কন্টেইনার, এটা হলো আমার পার্ট,
চলে না, একবারে বিগিন থেকে বলি। এটা হলো আমার কি সেকশন, গ্যাপ এরিয়া সেকশন, তাই না, অ্যালাইন গ্যাপ সেকশন। অ্যালাইন গ্যাপের মধ্যে আমি কি নিব, একটা পোর্টফোলিও কন মেইন নামক একটা সেকশন নিব। সেখানে আমি পোর্টফোলিও কন নামক তিনটা সেকশন, পোর্টফোলিও কন 1, পোর্টফোলিও কন্টেন্ট 2, পোর্টফোলিও কন্টেন্ট 3 এই নামক তিনটা ডিভ নিলাম। প্রতি ডিভের মধ্যে এখন কি নিব, পোর্ট ইমেজ 1, পোর্ট ইমেজ 2, আবার এখানে পোর্ট ইমেজ 2, পোর্ট ইমেজ 1, আবার পোর্ট ইমেজ 1, পোর্ট ইমেজ 2। এভাবে যদি সেটআপটা করি তাহলে কিন্তু আমার কাজটা সহজ হয়ে যায়। সেটা কিভাবে করবে, চলে ইন্ডেক্স পার্টে চলে গেলাম, সার্ভিস পার্ট ডান। এখন আমি চলে যাই পোর্টফোলিও সেকশন ক্লাস, পোর্টফোলিও পার্ট ডট অ্যালাইন গ্যাপ পোর্টফোলিও কন মেইন। এতটুকু তো আমার সব জানা। এরা হচ্ছে কি পোর্টফোলিও কন্টেন্ট। তো পোর্টফোলিও কন্টেন্ট পোর্ট কন একটু শর্ট ফর্ম লিখে দিই। পোর্ট কনের মধ্যে আমি এখন কি কি লাগবে তেমন তো কিছু নেই, জাস্ট ইমেজই তো দুইটা, তাহলে এখানে নিলাম PORT পোর্ট ইমেজ 1। এখানে আমি একটা ইমেজ নিই, IMG সোর্স অ্যাসেট ইমেজ পোর্ট ইমেজ 1, ঠিক আছে। আবার এখানে আবার ডুপ্লিকেট করে পোর্ট ইমেজ 2। এখন এখানে 2 1 এর জায়গায় 2 হয়ে যাবে। দেখি তো এক লাইনে আসার কথা, একটা লাইন আসছে কিনা। এক লাইন আসলে বাকিগুলো আমি করতেই পারবো। এক লাইন আসছে কিনা, এই যে এক লাইনে আসছে, কিন্তু ইমেজগুলো সাইজ বড়, সমস্যা নেই, আমি ধরতে পারবো। আগে আমার এতটুকু করতে পারলেই হলো, ঠিক আছে। ধরেন এখন আমি পোর্টফোলিও কন্টেন্টকে আমি কি করব, তিনটা ইয়াতে করব, কনভার্ট করব 2 3। এখন তিনটা নিচে নিচে চলে আসবে স্বাভাবিক। এখন আমাকে সেটআপ করতে হবে পাশাপাশি আনার জন্য। তাহলে আমি কি করব, পোর্টফোলিও কনকে যদি কন মেইনকে যদি আমি বলি ডিফ্লেক্স, হয়ে যাওয়ার কথা না। এই যে নিচে চলে গেলাম, বললাম যে পোর্টফোলিও কন মেইন যে আছো তুমি এক কাজ করিও ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাও। এখন দেখি তো ইমেজ পাশাপাশি আসছে, বাট ইমেজের সাইজের বড়ত্বের কারণে সে এই যে নিচে স্ক্রলার চলে আসছে। তো আমাকে এখন সেটআপ করতে হবে কি, ইমেজকে ছোট করে দিতে হবে। ইমেজ ছোট করি কিভাবে, আমরা এই যে index.html এ গিয়ে আমরা কি করে দিব, আগে পোর্ট কন্টেন্টকে ডিফাইন করব। কিভাবে, জাস্ট এখানে বলে দিই, তোমার যে পোর্ট কন্টেন্ট আছে, তোমরা যে এত বড় বড় হয়ে গেছো, তোমাদের তো নির্দিষ্ট জায়গা আছে। নির্দিষ্ট জায়গা কত, 3 ভাগ হবে, তাই না। তাহলে এখন উইথ কত হবে, 33.33% নাকি, উইথ 33 করে পাবে। এবং এরপর আমি বলে দিলাম যে পোর্ট কনের পরে, এরপরে পোর্ট কনের মধ্যে যে ইমেজ আছে, এই যে পোর্ট কনের মধ্যে যে ইমেজ আছে, তোমরা এখন কি, তোমরা এখন নিজের মতো করে এক্সপ্যান্ড হতে পারবা না। তোমরা এখন ওই জায়গাতে ফিক্স থাকতে হবে। কার জায়গার মধ্যে, এই উইথের মধ্যে। তাহলে এই উইথ ইয়া করার জন্য তাদেরকে আমি 100p দিয়ে দিলাম। এখন যদি একটু খেয়াল করেন, দেখেন তো তারা এখন কোথায়, সার্টেন জায়গা যতটুকুতে তারা ছাড়ার কথা তারা ততটুকুতে অবস্থান করছে। এখনো মূল রেজাল্ট আসে নাই, বাট স্টিল একটা ডিজাইন ইমপ্লিমেন্ট আসছে। এখন আমার ডিজাইন তো এরকম ছিল, আমার ডিজাইন ছিল কি, এই যে এটা মাঝখানেটা আবার একটু উল্টো পাল্টা হবে। তাহলে মাঝখানেটা উল্টো পাল্টা করে আসি। মাঝখানের জন যে ভদ্রলোক, এই যে পোর্ট ইমেজ 2 নাম্বার, যে এটাকে আমি এখানে দিয়ে দিলাম, উল্টায় দিলাম জাস্ট। দেখেন তো কি হইল, উল্টে গেল, উল্টে গেছে, এতটুকু হয়ে গেছে, খুব সুন্দর। কিন্তু এখন এদের মধ্যে কোনো গ্যাপিং নেই, কিছু নেই। চলেন আগে সর্বপ্রথম পোর্টফোলিও পার্ট থেকে শুরু করি। পোর্টফোলিও পার্টকে ডাকলাম, ডট পোর্টফোলিও পার্টকে ডেকে আগে উপরে নিচে প্যাডিং দিলাম, উপরে 60/0, এটা হলো আমার গ্যাপিং। এরপর হলো ডিসপ্লে ফ্লেক্সে দিলাম, কলাম গ্যাপ দিই, বা শুধু গ্যাপ দিব। এখন GAP গ্যাপে বলে দিলাম যে তোমার গ্যাপ হবে কত, 24 পিক্সেল। 24 পিক্সেলটা দিলাম জাস্ট একটা পারপাসে দিলাম। গ্যাপ হয়েছে ঠিকই, বাট এদের মাঝখানে কোনো গ্যাপ নাই। তাহলে আমাকে এখন এদের মাঝখানে গ্যাপ আনার জন্য কি করতে হবে, এই যে প্রথম জন যে পোর্ট ইমেজ 1, পোর্ট ইমেজ 2, এইখানে এই তিনজনকে আমাকে একটা প্যাডিং দিতে হবে, বা ধরেন একটা নাম দিতে হবে সচরাচর। ঠিক আছে, কি নাম দেওয়া যায়, বললাম যে এম, মানে জাস্ট আমি বললাম যে এম নামক যে পোর্ট কন্টেন্টের মধ্যে যে এম নামক কি থাকবে, ক্লাস থাকবে। বললাম যে পোর্ট কন্টেন্ট তো আমরা জানি,
পোর্ট কনের ভিতরে যে এম নামক ক্লাসগুলো আছে কার জন্য নির্ধারিত কিছু ডিভকে দিয়েছিলাম, সবাইকে কিন্তু দেইনি আমি। বললাম যে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা মার্জিন দিতে পারবা, মার্জিন বটম কত দিবা, 24 পিক্সেলই দাও। এই যে জাস্ট আপনি একজনকে একটা ক্লাস নেম বলে দিয়েছেন, সাথে সাথে দেখেন 24 পিক্সেল একটা বড়সড় মার্জিন বটমের গ্যাপ চলে আসছে। ঠিক আছে, বেশি গ্যাপ হয়ে গেছে তাই না, বেশি বড় হয়ে গেছে। 24 পিক্সেল না দেন, আপনি 18 পিক্সেল দেন, ছোট হয়ে গেছে। আরো ছোট করতে চাইলে আরো ছোট করতে পারেন, মানে কমাতে চাইলে কমাতে পারবে। দেখেন তো পোর্টফোলিও সেকশনটা কিন্তু খুবই সুন্দরভাবে আপনি অর্গানাইজ করে ফেলছে, প্রপারলি হয় নাই। যেমন এটাকে কি হবে, রাউন্ড করতে হবে তাই না, এই যে এরা কিন্তু রাউন্ড করছে। আবার এখানে দেখেন হুবার করলে কি হয়, একটু জুম হয় তাই না, এটাও আপনি করতে চাইলে করতে পারেন। সেটা কিভাবে, তাহলে চলেন করে আসি। মার্জিন বটম দিয়েছেন 18 পিক্সেল, কোনো সমস্যা নাই, কাজ হচ্ছে। এখন আপনার যেটা কাজ হলো সেটা হলো যে এদেরকে যদি হুবার করা হয় তাই না, পোর্ট ইমেজকে যে আছে তাদেরকে যদি হুবার করা হয় তারা কি করবে, একটু জুম হবে, এরকম একটা সেকশনকে ইয়া করতে হবে। তাহলে আমাকে এখন কি করতে হবে, এখানে বলতে হবে যে পোর্ট কনকে যদি কেউ কখনো হুবার করে, পোর্ট কনকে যদি কেউ কখনো হুবার করে তাহলে তাদের মধ্যে থাকা অভ্যন্তরীণ যে ইমেজ আছে সে জুম হবে। এখন জুম হবে কিভাবে বলেন তো, গত ক্লাসে কিন্তু আমরা কন্টেন্ট জুম দেখেছিলাম, যেটা কি ট্রান্সফর্ম স্কেলিং করে দিব আমরা। ট্রান্সফর্ম স্কেল দিয়ে 1.3 দিয়ে দিলাম ধরেন। এখন দেখি তো কিছু হয় কি না, আগে ইমেজ কি জুম হচ্ছে, জুম হচ্ছে ঠিকই, কিন্তু একসাথে 2-3টা সেকশন আকারে জুম হচ্ছে। তো সেজন্য এখন আমাকে এভাবে ওপেনলি কাউকে বলা যাবে না, আরো স্পেসিফিক বলতে হবে যে যদি পোর্ট ইমেজ 1 কি কেউ কি করে, অথবা মানে আচ্ছা এগুলো তো এত নামকরণের দরকার ছিল না, পোর্ট ইমেজ 1 পোর্ট ইমেজ 2 এত নামকরণের দরকার নাই, শুধু পোর্ট ইমেজে রাখেন তাহলে আরো সুবিধা হয়ে যাবে, স্পেসিফিকলি কাজ করতে পারবেন। ওকে, ধরেন এখন এই যে এখানে এখন বলতে হবে যে পোর্ট ইমেজ নামক যে ক্লাস নেম আছে তাকে যদি কেউ হুবার করে তাহলে যা ইমেজ আছে তার মধ্যে কি পরিবর্তন আসবে, 1.3 এর একটা কি আসবে, এই যে কিন্তু বেশি হয়ে যাচ্ছে তাই না, বেশি হোক সমস্যা নাই, কিন্তু এটা ওভারফ্লো করতেছে। এই যে দেখেন ওরটা দেখেন তো, ওরটা কি মনে, ওরটা তো জাস্ট জুম হচ্ছে, ওর কি সার্টেন জায়গা থেকে দেখা যাচ্ছে, অতিরিক্ত জায়গাটা দেখা যাচ্ছে না। তাহলে এখন আমাকে কি করতে হবে, এটাকে বলে দিতে হবে যে এই যে ওভারফ্লোটা হচ্ছে, এই ওভারফ্লো কিন্তু হওয়া যাবে না। সেটা কাকে বলবো, ওভারফ্লোটা হচ্ছে কিন্তু পোর্ট ইমেজের উপরে। তাহলে আমি এখন এখানে বলবো যে তুমি যে পোর্ট ইমেজটা যে ওভারফ্লো করতেছো, তোমার ওভারফ্লো কিন্তু হবে না, তোমাকে আমি বলে দিলাম যে ওভারফ্লো হিডেন। এখন দেখেন তো এখন কি কিছু হচ্ছে, এখন জাস্ট ইমেজটা জুম হচ্ছে, বাট ইমেজটা জুম হইতে কি একটা জিনিস খেয়াল করেন, জুমটা ইনস্ট্যান্টলি হচ্ছে। তাহলে আমরা একটু ইয়া করে দিই, ডিলে করে দিই নাকি। তো এখানে যদি আমরা ইয়া করি ট্রানজিশন 0.5 সেকেন্ড, তাহলে মনে হয় স্মুথনেস হবে না, এখানে দিলে হবে না, ইমেজকে দিতে হবে, কারণ পরিবর্তনটা তো ইমেজের মধ্যে হচ্ছে। এই যে এখন স্মুথনেস, কিন্তু সমস্যা আরেকটা হচ্ছে, কিন্তু কেউ খেয়াল করছেন কেন জানি না, এখানে দেখেন এখানে শুধুমাত্র ইমেজটাই কিন্তু জুম হয়, আর এইখানে এই যে এখানে কিন্তু কোনো প্রবলেম হয় না, বাট আপনার ইমেজটা জুম হওয়ার সাথে সাথে আপনার এই যে হালকা করে একটু ইয়াটাও কিন্তু বড় হয় তাই না, মানে ডিপটাও হালকা একটু বড় হয়ে যায়। এটাও সলিউশন করা যায়, বাট আমাকে একটু সময় দিতে হবে, সময়টা নাই সেজন্য আজকে আর দিচ্ছি না, আগামী ক্লাসে যদি সময় পাই তাহলে এটা একটু সলভ করে নেব। এখন এটা রাউন্ড করা দরকার না, জাস্ট আপনি ওই যে পোর্টফোলিও ইমেজ যে আছে তাকে আপনি বর্ডার রেডিয়াস দিয়ে দেন, দিয়ে দিলেন 5 পিক্সেল, রাউন্ডেড হয়ে গেছে, আর একটু বাড়ায় দেন, 5 পিক্সেল কম হয়ে গেছে 10। এই যে
এখন ইমেজগুলো যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু আপনার প্রজেক্ট ডান। ঠিক আছে, লাস্ট কন্ট্যাক্ট পার্ট। আচ্ছা, কন্ট্যাক্ট পার্টকে এখন একটু ইয়াটিয়ে করে দিই, প্যাডিং দিয়ে দিই। আমরা ক্লাসের শেষ মুহূর্তে চলে আসি, পোর্টফোলিও শেষ, কন্ট্যাক্ট পার্টকে উপর নিচে একটু গ্যাপিং দিতে হবে। কন্ট্যাক্ট পার্টে গেলাম, উপরে নিচে একটু গ্যাপিং দেওয়ার জন্য প্যাডিং 60/0। আর তেমন কিছু দেওয়ার প্রয়োজন নাই। ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই, বিজি ব্যাকগ্রাউন্ড হ্যাশট্যাগ F1। এই যে এখন একটু বোঝা যাচ্ছে যে এক একটা সেকশন ডিফারেন্ট। ওকে, এই ডিজাইনটা থাকুক, আমরা চেঞ্জ আপ করলাম না। লাস্ট আরেকটা জিনিস কিন্তু থাকে একটা প্রজেক্টে, আপনি যদি এই প্রজেক্টের শেষ মুহূর্তে চলে যান, এই যে এদের মানে এই প্রজেক্টটা কারা মেক করছে এদের একটা কি থাকে, একটা কপিরাইটিং ক্লেম থাকে, এটাকে বলা হয় কপিরাইট বা ফুটার পার্ট। ঠিক আছে, তো আপনি এটাকে ফুটার পার্ট, আমি এটা খুব সহজ ইজি একটা ফুটার দিয়ে দিলাম। এখন সেকশন করেছেন, এখন ফুটারের জন্য কি আছে, আলাদা ডিভ নেমে আছে ফুটার নামে। তো এটা দিলাম ফুটার, সাথে করে একটা ক্লাস নেম দিয়ে দিই ফুটার ক্লাস, ফুটার পার্ট। এখানে তেমন কিছু দিব না, জাস্ট একটা প্যারাগ্রাফ দিয়ে দেবো। প্যারাগ্রাফের মধ্যে বলবো যে কপিরাইট দেওয়ার জন্য একটা কপিরাইট সিগনেচার আছে, সেটা আমরা দেই হলো &COPY কপি। এখানে লিখে দিই COPYRIGST কপিরাইট 2022 অল রাইটস রিজার্ভড বাই WD কত 2206। আমরা চাচ্ছি 2206। এখানে কেউ মাউস নিলে আমাদের গ্রুপ ইনফরমেশন এসে চলে যাবে। তো আমি এখানে কি করলাম, এই যে এখানে একটা অ্যাঙ্কর দিয়ে ফেসবুকের ওই ইয়াটার লিঙ্কটা এখানে দিয়ে দিলে কাজ করবে। এখন দেখি আমাদের ডিজাইনে কিন্তু এটাও চলে আসছে সবার নিচে, তাই না? এই যে কপিরাইট। এখন এটাকে একটু প্যাডিং দিয়ে সেন্টার করব, কাজ শেষ। ফুটার পার্টকে ধরলাম, ফুটার পার্টকে ধরে আমি এখানে বললাম যে ফুটার পার্ট যে আছে আগে তো টেক্সট অ্যালাইন সেন্টার, আর উপরে নিচে প্যাডিং দিলাম 20, ডানে বামে 0, আর ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার দরকার নেই, এতটুকু দিয়ে মেবি যথেষ্ট হয়ে যাওয়ার কথা। এই যে ঠিক আছে। তাহলে দেখেন আজকে ক্লাসের ওভারভিউ। আজকে আমরা 4টা বা 5টা কি করেছি, সেকশন তৈরি করেছি। সর্বপ্রথম হিরো সেকশন, নাম্বার 2 অ্যাবাউট সেকশন, নাম্বার 3 সার্ভিস সেকশন, নাম্বার 4 পোর্টফোলিও সেকশন, নাম্বার 5 ফুটার সেকশন। এই 5টা সেকশনটা যখন আমরা কি করেছি একসাথে মেক করেছি, সাথে সাথে খুবই সুন্দর একটা অ্যাট্রাকটিভ ওয়েবসাইট আমরা কিন্তু জেনারেট করে ফেলেছি। ঠিক আছে, আজকে আপনাদের হোমওয়ার্ক হলো এটা নিজেদের সম্পর্কে একটা ওয়েবসাইট মেক করা। আগে এটা প্র্যাকটিস অবশ্যই করবেন। যদি ওইভাবে প্র্যাকটিস করে বিষয়গুলো, আজকে যেহেতু একেবারেই সম্পূর্ণ একটা কনসেপ্ট আপনার ওভারভিউ দেখেছেন, একটু হার্ড ফিল হতে পারে। ঠিক আছে, আমি ভিডিওটা ইনস্ট্যান্ট দেওয়ার চেষ্টা করব, তারপরেও যদি সমস্যা হয় তাহলে আমি আগামীকাল ফজরের পর পেয়ে যাবেন। তাহলে এখন আপনাদের হোমওয়ার্ক হলো নিজেদের সম্পর্কে একটা পোর্টফোলিও সাইট বানানো। পোর্টফোলিও সাইটটা আপনি আইডিয়া কোত্থেকে পাবেন, থিম ফরেস্ট থেকে পাবেন, তাই না? আমি তো থিম ফরেস্ট থেকে আইডিয়া নিয়েছি, আপনি থিম ফরেস্ট থেকেই অনেক সুন্দর সুন্দর আইডিয়া পেয়ে যাবেন। তা আপনাদের হোমওয়ার্ক হলো এটা। আশা করি সব কাজই বুঝতে পেরেছেন মোটামুটি। ভাই ভিডিওর সাথে কি কোডটা কি দেওয়া যাবে? না, বুঝতে পেরেছি, বাট একটু হার্ড লাগতেছে। হ্যাঁ একটু হার্ড লাগবে, কারণ কনসেপ্টটা মানে আজকে তো পুরো কনসেপ্টটা মানে এতদিন আমরা শিখেছিলাম হলো সবগুলো ভাঙা, এখান থেকে কিছু ওখান থেকে কিছু। আজকে পুরো কনসেপ্টটাকে কি করেছি, ওই ভাঙা আইডিয়াগুলোকে ইয়া করে জোড়া তালি দিয়ে আজকে একটা ওয়েবসাইট দাঁড় করিয়েছি। তো সেজন্য একটু কঠিন ফিল হতে পারে, বাট সমস্যা নাই, চেষ্টা করেন, ট্রাই করেন, সময় দিতে হবে। আজকের ক্লাসটা একটু ভালোভাবে একটু জব্দ করার জন্য সেরা দিতে হবে, এফোর্ট দিতে হবে। আচ্ছা, কোডের বিষয়টা হলো কোডটা দেওয়া সম্ভব না, কারণ কোড দিলে কপি পেস্টের একটা শুরু হয়ে যাবে আর কি, যে পারতেছেন না কপি পেস্ট। সেজন্য ভিডিও দিয়ে দিচ্ছি, ভিডিওটা দেখে কয়েকবার রিভাইজ করেন। ঠিক আছে, কোডটা দিয়ে দিলে মনে করেন যে কপি পেস্ট হয়ে যাবে, সেজন্য আর দিলাম না। ভাই আমার একটা কোয়েশ্চেন, জি,
আমরা তো ইনস্পেক্ট থেকে ডিরেক্ট সব কপি করে আমাদের যে ভিএস কোডে বা ইয়াতে সব কপি করে পেস্ট করে তারপর নিজে নিজে বানাইতে পারি। তো এত কষ্ট কেন করতেছি? তাই এরকম কিছু করা যায় কিনা? আচ্ছা, কপি পেস্ট করে করা যায়, কিন্তু কথা হলো এখানে আপনার ইয়া কোথায়, মানে আপনি কাজটা করেছেন, আপনি তো কপি পেস্ট করেছেন। আমি যদি বলি যে তাহলে আপনি এখানে কি করেছেন, বলবেন যে ভাই আরেকজনের কাজ আমি কপি করছি। তাহলে এখানে যে আপনার ইয়েটা কোথায়, যোগ্যতাটা কোথায়? ঠিক আছে, আজকের কাজটা হলো যে আজকে যে বললাম যে ভাই আমি ইন্সপেক্ট থেকে আমি দেখলাম, আজকে দেখার রিজনটা ছিল এখন আমাদের আইডিয়া শূন্য, তাই না? যখন জিরো আইডিয়া থাকে তখন কি আপনি নিজে আইডিয়া জেনারেট করতে পারবেন? অবশ্যই পারবেন না। অন্যদের থেকে দেখে আইডিয়া দেখবেন। দেখেন 10টা প্রজেক্ট আপনি দেখলেন, 10টা প্রজেক্ট দেখার পর কিন্তু আপনি নিজেই কিন্তু এখন কি করতে পারবেন, আন্দাজ করতে পারবেন যে হ্যাঁ এই জিনিসটা এভাবে মেকিং হয়, আমি এখন এভাবে মেক করব। আপনাদের ওই আইডিয়া জেনারেশনের জন্য কি করা, আজকে একটা কপি পেস্ট দেখা। বাট আমার মনে হয় না আমি বেশি কপি পেস্ট করেছি, আমি জাস্ট কালার অ্যালাইনমেন্ট, তাদের আইডিয়া মানে তাদের ডিজাইন আইডিয়াটাই জাস্ট নিয়েছি। কপি পেস্ট কি বেশি করছি স্যার? আমি মনে তো হয় না। না না হ্যাঁ, কপি পেস্ট করে না, কিন্তু আমি আমার কথা মানে প্রশ্ন আসছে আর কি, যে এটা তো ইজিলি আরেকজনের মানে ওয়ার্ক চুরি করতে পারে হ্যাঁ, বা এইভাবে চুরি করে করতে করে। পারে। কারণ এখন কারণ কারণ এরকম ওয়েবসাইট তো হাজার হাজার, তো আমি যে কোনো একটা ফলো করলে তো বুঝতেও পারবে না, বা আমি একটা মাল্টিপল ওয়েবসাইট থেকে এই জায়গার এই পার্ট এই জায়গার এই পার্ট কপি কপি করে 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 তো করতে পারে অনেকে। হ্যাঁ অবশ্যই করতে পারি, এবং আমাদের স্কিল ডেভেলপটাই কপি পেস্ট দিয়েই হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার এফোর্টের বিষয়টা হলো এই জিনিসটা আপনার তৈরি করা, এখানে কোডগুলো কার, আপনার আইডিয়া আপনি নিয়েছেন। অবশ্যই আপনি কিন্তু এই ইমেজগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবেন না। ইমেজগুলো মানে যখন কোনো লাইভ প্রজেক্টে যাবেন, যখন লাইভ কাজ করবেন, তখন কিন্তু এই ইমেজগুলো দিতে পারবেন না। ইমেজগুলো কিন্তু অবশ্যই কপিরাইট খাবে, তখন আপনি ওই আপনার মানে একটু পেইন যাবে, কপিরাইট ক্লেম হইলে ওয়েবসাইট অনেক ঝামেলা হয়। ওয়েবসাইটের ঝামেলা না, আপনার ডোমেন হোস্টিং এর উপর বড় এফেক্ট পড়ে। তো সেজন্য আপনি ইমেজগুলো তার কালেক্ট করতে পারতেছেন না। এখন কথা হলো একটা ওয়েবসাইটের ইমেজটাই কিন্তু খুবই বড় একটা ইন্টারফেস চেঞ্জ করে। যেমন এই যে এখানে আমি এই ভদ্রলোকের ইমেজটা না দিয়ে আমি এখন কি দিলাম, আমার ইমেজ দিলাম, দেখেন জিনিসটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি ইমেজ দিব আমার মতো করে, আমার ইমেজের সাথে ম্যাচিং করে যেসব কালার মেনটেন হবে সেগুলো আমি এখানে ইমপ্লিমেন্ট শুরু করব। আমি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা নিতে পারবো না। এই যে ব্যাকগ্রাউন্ড যখন চেঞ্জ করে দিলেন, তখন এটা কিন্তু আর আপনার থাকলো না, এটা তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হলো বিষয়টা, মানে কিছু কিছু চেঞ্জ করার মাধ্যমে পুরোটাই কিন্তু এই ডিজাইনের কনসেপ্টটাই, কোর কনসেপ্টে চেঞ্জ হয়ে যায়। তো সেজন্য ভয় পাওয়ার কিছু নাই, শুরু করেন, কপি পেস্ট দিয়ে শুরু করেন, পরেরটা দেখা যাবে ইনশাল্লাহ। কাজ শিখেন আগে, কাজ আগে যদি শিখতে পারেন দেন দেখবেন যে কপি পেস্ট দিয়েও আপনি, কপি পেস্ট ছাড়াও অনেক সুন্দর সুন্দর অ্যাট্রাকটিভ ডিজাইন আপনি করতে পারছেন। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছেন?